সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্যানেল ডিসকাশন সেশন। আপনারা জানেন যে আমাদের আজকের টপিকস এভিয়েশন সেফটি অ্যান্ড আরবান প্ল্যানিং। বেসিক্যালি আমাদের আজকের প্রোগ্রামটা এভিয়েশন সেফটি নিয়ে আমরা সবাই আসলে অবগত আছি। গত 22 তারিখে দুপুর 2:15 একটা মাইলস্টোন স্কুলের উপরে আপনার একটা বিমান ক্রাশ করছে, যুদ্ধ বিমান, এবং তার ফলে অনেক হতাহত হয়েছে, যেটা পুরা জাতি শোকাহত। এবং ঘটনাটা আসলে এত মর্মান্তিক যে যে দৃশ্যগুলো আমরা দেখেছি খুবই কষ্টদায়ক, এবং অনেকগুলা জীবন অলরেডি 31 অথবা 33 জনের আমরা মৃত্যুর খবর পেয়েছি। আরো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেকে আপনার আহত হয়ে আছেন। তো যারা মৃত্যুবরণ করেছেন এবং যে সকল ফ্যামিলি তাদের আপনজন হারিয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা একটা কন্ডোলেন্স মেসেজ পড়ার জন্য আমি রাকিব নেহালকে অনুরোধ করছি কন্ডোলেন্স মেসেজটা পড়ার জন্য। রাকিব নেহাল। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Okay, my name is Ragib. I'm now going to be giving a short speech regarding the recent plane crash incident in Bangladesh on behalf of the world. Dear families of students, teachers, and staffs of Milestone School, on behalf of B-World, we extend our deepest sympathies to you during this time of profound sorrow following the tragic plane crash that has taken the lives of your beloved children, family members, teachers, and staffs. Our hearts are heavy with grief alongside yours, and we share in your pain as you navigate this unimaginable loss. No words can ease the anguish of losing young lives full of promise, but please know that you're not alone. The entire B-World community stands with you in solidarity, offering our prayers, support, and unwavering compassion. In memory of the bright souls lost, we honor their lives and the joy they brought to those around them. May you find strength in each other and in the love of your community during this difficult time. With deepest condolences, the B-World team. Thank you. Thank you, Rakib. So আমরা এখন আমাদের প্রোগ্রামের শুরু করার আগে আমি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন যে প্যানেল মেম্বার এবং আমাদের সেশন শেয়ার হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার, পিএইচ, বিই ওয়ার্ল্ড আজকের অর্গানাইজার, বিই ওয়ার্ল্ড জিসিসি চ্যাপ্টারের প্রেসিডেন্ট রফিক ভাই। আমাদের সাথে প্যানেল মেম্বার হিসেবে উপস্থিত আছেন এয়ার কমোডোর শাহে আলম, ম্যানেজিং বোর্ড মেম্বার বিডিআরসিএস। আমাদের সাথে উপস্থিত আছেন এয়ার কমোডোর মোহাম্মদ শফিকুল আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ নওশের আলী, এয়ারক্রাফট মেইনটেনেন্স এন্ড সেফটি এক্সপার্ট। আমরা দুঃখিত যে আমাদের যে কিনোট স্পিকার আজকের প্রোগ্রামে ছিলেন এখনো আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। ইঞ্জিনিয়ার এমডি আল ইমরান হুসাইন, প্রেসিডেন্ট অফ বি ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাপ্টার, উনি আজকে একটা প্রোগ্রামে দেশের বাইরে আছেন, সম্ভবত সে কারণেই জয়েন করতে বিলম্ব হচ্ছে। তো আমরা পরবর্তীতে যখন জয়েন করবেন তখন তার কাছ থেকে শুনবো। এছাড়াও আমাদের প্যানেল মেম্বার হিসেবে আজকে উপস্থিত থাকার কথা ডক্টর আদিল মোহাম্মদ খান, প্রফেসর ডক্টর আদিল মোহাম্মদ খান, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। ওনার কাছে বেসিক্যালি আমরা আরবান প্ল্যানিং এর বিষয়গুলা এখানে যে উঠে এসেছে এই দুর্ঘটনার পরে সেই বিষয়ে শুনতে পাবো। আশা করি আমাদের মাঝে জয়েন করবেন, উনিও একটা প্রোগ্রামে আছেন, প্রোগ্রাম শেষ হলে জয়েন করার কথা। সো আজকের বিষয়টা আসলে আমারও অনেক ইন্টারেস্ট। আমি বেসিক্যালি আমি আছি আপনার আজকের মডারেটর হিসেবে আমি আছি এখানে, এবং আমার কর্মস্থল হচ্ছে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রফেসর হিসেবে আছি এখানে। আমি বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল এবং প্রসেস সেফটি নিয়ে কাজ করি, এবং এই প্রসেস সেফটি নিয়ে কাজ করতে যেয়ে আপনার 2016-তে আমি ইউএসএ 6 মাসের জন্য ছিলাম প্রসেস সেফটি সেন্টার, ম্যারিটাইম প্রসেস সেফটি সেন্টার, টেক্সাস এ&এম ইউনিভার্সিটি। তো ওই সময় আমি প্রচুর আপনার এই এয়ার ক্রাশ ইনভেস্টিগেশন গুলা দেখেছি, কারণ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে আসলে সেফটি অনেক শুরু থেকে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়, এবং আমাদের
শুধু আমাদের দেশ না, যে কোনো দেশই অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে সেফটিটা স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে তাদের সাথে কোপ আপ করেই আসলে চলতে হবে। তারপরেও বিভিন্ন জায়গায় কালচারের কারণে হয়তো সেফটির বিষয়গুলো এক একভাবে অ্যাড্রেস করা হয়। সো আজকের এই প্রোগ্রামে আমরা জানার চেষ্টা করব রিসেন্ট যে দুর্ঘটনা হয়েছে, শুধু তাই নাও, আমাদের এর আগেও যে দুর্ঘটনাগুলো ঘটেছে বা ওভারঅল সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম আওয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আর এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কেমন, সেই বিষয়গুলো একটু আমরা সবাই জানার চেষ্টা করব। আমি পার্সোনালি কেমিক্যাল সেফটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি এবং সেটার জন্য পোর্ট এবং এয়ারপোর্ট এখানে ভিজিট করার আমার সুযোগ হয়েছে। তো সেখানে কেমিক্যাল সেফটি যে বিষয়গুলো, সেই জায়গায় আমরা দেখেছি যে আমাদের যে রুলস রেগুলেশন আছে তার অনেক ব্যত্যয় আছে। কিন্তু আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অন্য যে আপনার সেফটির বিষয়গুলো আছে, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যখন একটা দুর্ঘটনা ঘটে, সেগুলোর ইনভেস্টিগেশন গুলা কি করে হয়, সেগুলোর ম্যানেজমেন্ট গুলা কি করে হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল গুলা কিভাবে কাজ করে, কারা ইনভলভ, আমাদের যে রুলস রেগুলেশন গুলো আছে সেটার কি অবস্থান, এটা নিয়েই আজকে আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই আমি একটু প্রথমেই যাব এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল আলম, উনি রিটায়ার্ড মেম্বার। ওনার কাছ থেকে জানতে চাইবো, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে রিসেন্ট ইনসিডেন্ট সম্পর্কে আমাদের একটু অবগত করবেন এবং ওভারঅল এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের সেফটির কি অবস্থা সেটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল আলম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ধন্যবাদ আজকের চেয়ার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আজকের মডারেটর, প্যানেল মেম্বার and the speaker though he is not present. প্রথমে আমি স্মরণ করতে চাই যারা এই রিসেন্ট দুর্ঘটনায় জঙ্গি বৈমানিক সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত, এবং যারা অসুস্থ অবস্থায় ট্রিটমেন্টে আছেন তাদের তাড়াতাড়ি আরোগ্য লাভের দোয়া করছেন। আচ্ছা, এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এটা আমরা সবাই জানি, সেটা সম্পর্কে তেমন ডিটেইল ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন পড়ে না। বাট তারপরে আমি শুরু করতে চাই এইভাবে যে এই যে একটা ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে এতগুলি লাইফ চলে গেল আমাদের মধ্য থেকে, এই ইনসিডেন্টের পরে কিছু কিছু কোশ্চেন, কিছু প্রশ্ন আমাদের সবার মধ্যে এসে গেছে এবং এটা নিয়ে ব্যাপকভাবে চারিদিকে আলোচনা হচ্ছে। আমি ওই কি ধরনের কোশ্চেনগুলি রিলেটেড যে কোশ্চেনগুলি আছে সেটা আমি একটা একটা করে বলি এবং সেটার ইয়াগুলি আমি একটা একটা করে বলতে। প্রথম কথা আসছে যে ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট টু হ্যাভ এ ফাইটার বেস ইন দিস আরবান এরিয়া, যেখানে চারিদিকে এত ইনস্টলেশন, এত ডেভেলপমেন্ট, এত পপুলেশন, সেখানে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা। এইটার কোশ্চেনে আমরা বলতে পারি এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট তারপরেও কি করা সম্ভব না? তারপরেও কি এই ধরনের পপুলেটেড এরিয়াতে এয়ারফিল্ড বা এয়ারফোর্স অপারেশন বা অপারেশনাল অপারেশনস কি সম্ভব না? ইট ইজ পসিবল। কি ভাবে পসিবল, এখানে আমি পাঁচটা কারণ বলতে পারি। একটা হলো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট আর হিস্ট্রিক্যাল লেগেসিকে কন্টিনিউ করার জন্য এই ধরনের এয়ারফিল্ড থেকে এই ধরনের অপারেশন হতে পারে, এবং এটা আরবান এরিয়াতে হোক। এটা অনেক ধরনের উদাহরণ আমরা যদি দেখি বিশ্বের বিভিন্ন জায়গায় এটা হয়ে আসছে, দ্যাট ইজ ওকে। তারপরের যে জিনিসটা, এটা হলো স্ট্র্যাটেজিক লোকেশনের ক্ষেত্রে এটা ডিসাইড করে স্টেট, এটা নেশন ডিসাইড করে, দেশ ডিসাইড করে যে এই লোকেশনটা যে হবে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, যে একটা শহরের মধ্যে বা একটা পপুলেটেড এরিয়ার মধ্যে। এটা হতে পারে গভর্নমেন্ট পার্সপেক্টিভ, এটা মিলিটারি পার্সপেক্টিভ হতে পারে, এটা ইকোনমিক পার্সপেক্টিভ হতে পারে। সো এটা হলো সেকেন্ড ইয়া। থার্ড হলো এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। অনেক দেশে একটা রানওয়ে বানানো বা রানওয়ে নতুন ডেভেলপ করা ইট ইজ ভেরি কস্টলি অ্যাফেয়ার্স। সেই জন্য দেখা যায় যে আগে থেকে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বাংলাদেশের কথাই বলি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বহুত রানওয়ে কিন্তু আমাদের বানানো আছে। তো সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা সেই ধরনের রানওয়ে অ্যাসোসিয়েটেড যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলি যে শহরের মধ্যে থাকে
তাইলেও কিন্তু বিভিন্ন ধরনের প্রিকশন নিয়ে বা বিভিন্ন ব্যবস্থা নিয়ে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করার জন্য হলো জয়েন্ট অপারেশন বা মিলিটারি অপারেশন বা এয়ারফোর্স অপারেশন হইতে পারে। তারপরে আরেকটা আছে জয়েন্ট ইউজ অফ সিভিল এয়ারপোর্টস, কারণ মোস্টলি রানওয়ের প্রয়োজন পড়ে একটা এয়ারফোর্স অপারেশন বলি বা সিভিল অপারেশন বলি, তারপরে বাকি ইনফ্রাস্ট্রাকচার হয়ে ওঠে। তো এই ধরনের যে যখন রানওয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় তখন এই জয়েন্ট ইউজের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের এয়ারপোর্টকে বেছে নেওয়া হয়, যেটা শহরের মধ্যে হইতে পারে। আরেকটা হলো সিম্বলিক অর পলিটিক্যাল প্রেজেন্স। এটা অনেক সময় অনেক কান্ট্রি ডিসাইড করে যে ওয়েদার ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অর পলিটিক্যালি ডিসিশন নেওয়া হয়। আরেকটা জিনিস আছে, সেটা হলো অ্যাডভার্সারিকে বা শত্রুদেরকে একটা ডেটারেন্স ক্রিয়েট করা, যে অমুক জায়গায় বা একটা নির্দিষ্ট ইনস্টলেশন বা একটা ক্যাপিটালে যেখানে নাকি অনেক কি পয়েন্ট ইনস্টলেশন থাকে, সেখানে একটা এয়ারপোর্ট বা এয়ারফোর্স বেজ আছে which is very vulnerable. So ওরা একটা ভয়ের মধ্যে থাকে যে whether they will come for attack or not. So এই 5টা কারণে হতে পারে। আচ্ছা, এখন যদি কখনো এই ধরনের এয়ারফিল্ড জয়েন্টলি অপারেশন হয় বা আরবান এরিয়াতে গড়ে ওঠে, তাহলে কি কি ধরনের প্রবলেম হতে পারে? প্রথম প্রবলেম হতে পারে যে নয়েজ পলিউশন। এটা আমরা জানি যে ফাইটার ফ্লাইং বলি, নর্মাল ফ্লাইং বলি, এটা একটা নয়েজ পলিউশন। এটার সাথে কিন্তু রিলেট হয় আমরা সেফটি অফ দ্য পাবলিক। আমরা অনেক সময় হসপিটাল বলি বা স্কুল কলেজ বা ওইসব ক্ষেত্রে যখন আমরা কোনো ইম্পর্টেন্ট মিটিং অথবা লেকচার দিতে যাই, তখন নয়েজ পলিউশনের জন্য কিন্তু আমাদেরকে বন্ধ করে দিতে হয়, ডিসকন্টিনিউশন করে। সো দিস ইজ ওয়ান বিগ। সেকেন্ড থিং হলো রিস্ক ফ্যাক্টর। যখন মিলিটারি এবং সিভিল একসাথে অপারেট করে বা যখন ট্রেনিং বলি বা অন্যান্য এয়ারলাইন্স একসাথে অপারেট করে, তখন অনেক সিকিউরিটি সেফটির কিন্তু ব্রিচ হয় বা কম্প্রোমাইজ হয় অথবা অ্যাডজাস্ট করে নিতে হয়। কারণ সিভিল যে রুলস রেগুলেশন গুলি বা আইকা যে রুলস রেগুলেশন গুলি করে, দিজ আর ফর দ্য অপারেশন অফ সিভিল এয়ারক্রাফট। তো সেই সিচুয়েশনে যখন কোনো এয়ারফোর্স এর অপারেশন বা মিলিটারি অপারেশন অ্যাডজাস্ট করে, তখন অনেক সময় দেখা যায় যে ওদের সাথে কোঅর্ডিনেট করে কিছু কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়, যেখানে হয়তো সেফটির ডেভিয়েশন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সিকিউরিটি কনসার্ন তো একটা থাকেই, দ্যাট ইজ অলসো অ্যান আরেকটা হলো এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট। যখন এই জয়েন্ট অপারেশন হয় তখন দেখা যায় অনেক সময় যে বড় বড় এয়ারলাইন্স গুলি হয়তো ল্যান্ডিং এর আগে অনেক হোল্ড করতে হয় বা উপরে ফ্লাই করতে হয় অথবা অন গ্রাউন্ডেও করতে হয়। তো এতে হয় কি, বেশি এমিশন হয় নয়েজ পলিউশনের সাথে সাথে, তখন ওই কার্বন এমিশনের মাধ্যমেও বিভিন্ন ধরনের পলিউশন বা ওয়েদারের ইম্প্যাক্ট হতে পারে। তো এইসব ক্ষেত্রে এই প্রবলেমগুলি হওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি আমি বাংলাদেশ পার্সপেক্টিভে আসি, সেইখানে দেখা যায় যে হিস্ট্রিক্যাল লিগেসি তো আমাদের কিছুটা আছেই, বিকজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে আমরা ইনহেরিট করেছি এবং সেই হিসাবে 71 এর পরে এই এয়ারফিল্ড গুলিকে ইউজ করার জন্য জয়েন্টলি অপারেশন হচ্ছে, বা ঢাকায় বলি, চিটাগং বলি, সিলেট বলি, সব জায়গায়, যশোরে বলি, সব জায়গায় কিন্তু জয়েন্ট অপারেশন হচ্ছে। আরেকটা জিনিস যেটা হলো স্ট্র্যাটেজিক কমান্ড কন্ট্রোল, যেটা আমি বললাম যে একটু আগে, স্ট্র্যাটেজিক ডিসিশন দ্যাট ইজ বিং ডান এট দ্য টপ লেভেল। গভর্নমেন্ট চায় যে কুইক কোঅর্ডিনেশন, অথবা গভর্নমেন্টের সাথে বিভিন্ন মেশিনারিজ যেগুলি ক্যাপিটালে থাকে সেগুলির সাথে কুইক কোঅর্ডিনেশনের জন্য অথবা কুইক ডিসিশন মেকিং এর জন্য অনেক সময় প্রয়োজন পড়ে। আরেকটা বড় জিনিস যেটা হলো যে এয়ার ডিফেন্স অফ দ্য ক্যাপিটাল। এই ক্যাপিটালের এয়ার ডিফেন্সের জন্য এই ধরনের ফাইটার বেস থাকা খুবই জরুরি, যেটা ডিসাইড করে গভর্নমেন্ট। সেকেন্ড থিং হলো আমাদের এখানে আরেকটা বড় কাজ ব্যবহৃত হয়, যেটা হলো ভিভিআইপি মুভমেন্টস থ্রু এক্সিকিউটিভ ট্রান্সপোর্ট, এবং সেটার ক্ষেত্রেও কিন্তু এয়ারফোর্স বেস এই ধরনের পপুলেটেড এরিয়াতে থাকাটা খুবই স্বাভাবিক। এখন আরেকটা জিনিস হলো স্পেস কনস্ট্যান্ট এলসওয়্যার। বাংলাদেশের যেটা অন্য কোথাও এখনো আমরা স্বাধীনতার পরে আমরা এমন কোনো প্লেস রিমোট এলাকায় দেয়ার ওয়াজ এফোর্ট ইন ফিউচার যে নতুন এয়ারফিল্ড করে এই মেইন
এয়ারপোর্টটাকে আরবান এরিয়া থেকে একটু দূরে সরিয়ে দেওয়ার, এবং সেই এফোর্টটা হয়তো হয় নাই, সম্ভব হয়ে ওঠে নাই। সো যেহেতু স্পেস কনস্ট্রেইন আর কোথাও নেওয়ার সম্ভাবনা খুবই কম, সেই ক্ষেত্রে অলসো সো ফর বাংলাদেশ ইট হ্যাজ টু বি পজিশন ইন আরবান এরিয়া ঢাকা। আরেকটা হলো সিভিল ইন্টিগ্রেশন, যেটা ইনডাইরেক্টলি হয়তো আসে না, সামটাইমস ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য সিভিল হেল্প ইন এইড টু সিভিল পাওয়ারের জন্য অনেক সময় এটার প্রয়োজন পড়তে পারে। এখন মেইন জিনিস হলো যে এই যে আমাদের একটা ইনসিডেন্ট হয়ে গেল, এবং অনেকে কোশ্চেন করছে যে হাউ দিস operational or what option left the country about such operations, or how these civil and military operations are conducted from the same facilities. আমরা দেখেছি আমাদের ফ্লাইং এক্সপিরিয়েন্স থেকে যে এই ধরনের একটা বিজি এয়ারফিল্ডে বোথ সিভিল অ্যান্ড মিলিটারি এফোর্টের মাধ্যমে যারা ফেসিলিটেটর আছে তাদের জন্য কিন্তু হিমশিম খেয়ে যেতে হয় হলো এই ধরনের অপারেশন করার জন্য, তারপর করতে হচ্ছে। আরেকটা কোশ্চেন আসছে যে যেটা নাকি আরবানাইজেশনের সাথে রিলেটেড, যে চারিদিকে যেভাবে আরবানাইজেশন হচ্ছে এবং এটার পিছনে এটার রুলস রেগুলেশন কি, এটা সম্পর্কে আমি বলতে পারি যে আইকার একটা রেগুলেশন আছে যেটা NX 14 বলে, যেটাতে ক্লিয়ারলি ইন্ডিকেশন বা ক্লিয়ারলি রুলস বা রেগুলেশন লেড ডাউন আছে যে কোন ধরনের ইনস্টলেশন অ্যারাউন্ড এয়ারফিল্ড হতে পারবে। এটা যদি আমি একটা শর্ট ব্যাখ্যা দিই, সেটা হলো যে এয়ারফিল্ডে মানে রানওয়ে থেকে 500 ফিটের মধ্যে কোনো ইনস্টলেশন থাকতে পারে না, তার পরবর্তীতে প্রতি 7 ফিটের জন্য 1 ফিট হাই রাইজ, এই ধরনের একটা ক্যালকুলেশন আছে যেটাকে বলে অবস্টাকল লিমিট সারফেসেস। সো এনি ইনস্টলেশন রানওয়ের আশেপাশে অথবা উইদিন দ্য ভিসিনিটি 15 কিলোমিটারের ভিতরে যদি কোনো ইনস্টলেশন করতে হয় হাই রাইজ বিল্ডিং, ওটার একটা প্রসিডিউর আছে যেটা ওই সিভিল এভিয়েশন অথরিটির কাছে পারমিশন চেতে হয়, এবং তখন সিভিল এভিয়েশন একত্রে বসে, এটার কিছু স্টেক হোল্ডার আছে লাইক সিকিউরিটির NSI বলি, DGFI বলি, এয়ারফোর্স বলি, কিংবা আমাদের অন্যান্য এজেন্সি যারা ইনভলভ আছে ওদের সাথে বসে এই ধরনের ক্যালকুলেশন গুলি করে দেখা হয় যে আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমাদের যে স্কুলে দুর্ঘটনাটা ঘটেছে অনেকে বলতে চাচ্ছে যে এখানে আসলে স্কুলই হওয়ার কথা না, বা যে হাইটের স্কুলের বিল্ডিং, এটা কি আসলে কমপ্লাই করে হয় নাই? এটা কি এই বিষয়ে কি কোনো কমেন্ট করতে পারবেন? এইখানে দুইটা পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হলো যে স্কুলটা চালানোর পার্সপেক্টিভে, যেটা হলো নয়েজ এবেটমেন্ট হচ্ছে। এখন যারা স্কুলটা করেছে ওদেরও তো চিন্তা করা উচিত যে আমি যে অ্যাপ্রোচে করছি স্কুলটাকে, এটা কি ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, বিকজ প্রতি 1 মিনিট বা 2 মিনিটের পর পর একটা এয়ারক্রাফট টেক অফ করছে অথবা ল্যান্ড করছে, ল্যান্ড করার সময় এটা একটা সাউন্ড ক্রিয়েট করছে। দিস ইজ ওয়ান পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ রুলস রেগুলেশনের ব্যাপারে, যেটা আমি এই পর্যন্ত দেখলাম যে ইট ইজ ক্লোজ টু দ্য সেন্ট্রাল লাইন অফ দ্য সো এটার ব্যাপারে আমি জানি না লেটেস্ট হয়তো কোনো ব্রিচ হয়েছে কিনা, বাট যেটা শুনেছি যে যখন এই স্কুলটা করা হয় তখন দেয়ার ওয়াজ এ ক্লিয়ারেন্স টেকেন ফ্রম দ্য সিভিল এভিয়েশন। বাট হয় কি, আমরা অনেক সময় ক্লিয়ারেন্স নেই ঠিকই, তারপরে দেখা যায় যে আননোটিসড অথবা উইদাউট দ্য পারমিশন অফ দ্য সিভিল এভিয়েশন অর রাজুক অনেক সময় অনেক হাই রাইজ বিল্ডিং হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমার জানি না বাকিদের কাছে অন্য কারো কাছে এটা ডিটেইল ইনফরমেশন আছে কিনা, ওয়েদার দেয়ার ওয়াজ এ ব্রিচ অফ বিল্ডিং কোড অর আইকার রেগুলেশনের ব্রিচ হয়েছে কিনা ফর পার্টিকুলার স্কুল। সো যদি হয়ে থাকে then this is contradictory to the rules regulation of or safety procedure of the civil aviation flying, so there is no question in it. জি, আপনি নয়েজের বিষয়টি যেটা বলছেন যে আমাদের বিশেষ করে হসপিটাল বা স্কুল এই জায়গাগুলোতে নয়েজ কম থাকতে হয়, এবং আমাদের যে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল আছে সেখানে কিন্তু এটার জন্য আপনার একটা লিমিট আছে কতটুকু হবে। ডেফিনেটলি এটা যখন আপনার একটা এয়ারপোর্টের পাশে করা হচ্ছে, এই জায়গাটা ডেফিনেটলি প্রবলেম হবে, এটা সহজেই বোঝা যায়। তো ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় আনছেন যে বিশেষ করে আমরা কোথায় এই
এয়ারপোর্ট আপনি যেখানেই তৈরি করেন না কেন, আমরা যে অভিজ্ঞতা থেকে জানি যে একটা হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিও যখন প্রথম গড়ে ওঠে হয়তো একটু রিমোট এরিয়াতে গড়ে উঠছে, কিন্তু তারপরে বিভিন্ন ভাবে সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস তৈরি হয়। এবং বাংলাদেশের মতো এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে ডেফিনেটলি আপনার এটা ভেরি ডিফিকাল্ট, বাট আইকার যে রুলস রেগুলেশন যেগুলো আছে, যে ফ্যাসিলিটিস গুলা হচ্ছে, সেটা আসলে প্রপারলি আপনার আমাদের যে রুলস রেগুলেশন বা ইন্টারন্যাশনাল যে রুলস রেগুলেশন আছে সেগুলা মেনে হচ্ছে কিনা। আর আরেকটা জিনিস যে বিষয় সেটা হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট যখন, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টই আসলে প্রিভেন্টেবল যদি যেটা সঠিকভাবে করার দরকার ছিল সেগুলো যদি করা হয়। কারণ এখানে অ্যাক্সিডেন্টের পরে আরেকটা কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে যে খুব সহজেই প্রথমেই বলে দেওয়া হলো যে এটা মেকানিক্যাল ফেলিওরের জন্য এই ঘটনাটা হয়েছে। আমি যতটুকু দেখেছি বিশেষ করে এয়ারক্রাফট ইনভেস্টিগেশনে ইট টেকস লং টাইম এবং ভেরি ডিটেলস স্টাডি করে আসলে কজ গুলা নিয়ে কথা বলা হয়। সো আমাদের দেশে খুব সহজেই আমরা দেখি যে যখনই একটা দুর্ঘটনা ঘটে একটা কজ হঠাৎ করেই বলে দেওয়া হয়, ইভেন উইদাউট আপনার ডিটেলস ইনভেস্টিগেশন। সো এই জায়গাগুলা নিয়ে আমি একটু জানতে চাইবো, আমাদের মাঝে উপস্থিত আছেন এয়ার কমোডর শাহে আলম, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের যে রুলস রেগুলেশন আছে, আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে ক্যাব, যে অপারেটর গুলো আছে, বিশেষ করে এই সেফটি প্র্যাকটিস বা আপনার মেনটেনেন্স গুলো। কারণ কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা এয়ারপোর্টে চাকা খুলে পড়ে গেল, এটা খুবই আমি এর আগে কখনো এই ধরনের ঘটনা শুনি নাই। তো আসলে আমরা কোথায় আছি যদি এটা নিয়ে একটু বলেন। এয়ার কমোডর শাহে আলম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি 21 তারিখে যে ঘটনা ঘটেছে তার জন্য যারা মৃত্যুবরণ করেছেন সত্যি খুব দুর্ভাগ্যজনক, তাদের জন্য সমবেদনা, পরিবারের জন্য সমবেদনা। আমরা কখনোই এই কোনো দুর্ঘটনা চাই না। আমাদের সবকিছুই যা কিছু হয় না কেন সবই আমাদের একটা পারপাস থাকে, যেহেতু আমাদের দেশ চলবে, দেশকে চালাতে হবে, সব জায়গায় একটা লাইফ লাইন থাকে। তো যদি আপনি যেখানে পয়েন্টটা আমাকে নিয়ে এসছেন যে আইকাও কি করে না, আমরা আইকাওর হিস্ট্রিতে যদি যাই যে আইকাও কিভাবে গঠিত হয়েছে, কিভাবে কমার্শিয়াল এয়ারলাইন্স আসছে, সেটাকে আমরা স্টেট এয়ারলাইন বা স্টেট এয়ারক্রাফট, যেগুলো আমি স্টেট এয়ারক্রাফট বলতে বুঝবো যেটা মিলিটারি এয়ারক্রাফট, যেটা আপনার কমার্শিয়াল এয়ারক্রাফট না, সেটার সাথে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করি। সেখানে আপনি লক্ষ্য রাখবেন যে 1944 থেকে এখন পর্যন্ত যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে সেখানে কতগুলো ডকুমেন্ট আছে। এখানে 19টা ডকুমেন্ট আছে, আমরা বলি অ্যানেক্সেস। এই প্রতিটা অ্যানেক্স এক একটা জিনিসকে ডিফাইন করে দেয়। পাইলট লাইসেন্সিং যারা কাজ করবে, এয়ার ট্রাফিক কন্ট্রোল লাইসেন্স, ওদের কি কি ক্রাইটেরিয়া থাকবে, এয়ার অপারেশন কিভাবে হবে, মার্কিং কিভাবে হবে, এয়ারপোর্ট ডিজাইন কিভাবে হবে, সিকিউরিটি কিভাবে হবে, আপনার এয়ারক্রাফটের মেনটেন্যান্সটা, এয়ার অর্ডিনেন্সটা কিভাবে করবে, কোথাও যেতে পারবে না। এই যে আপনি একটা শব্দের কথা বললেন না, যে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা হয় এয়ারক্রাফট ডিজাইনের, রানওয়ে ডিজাইনের সাথে সাথে, সেটা একটা ফ্যাক্টর থাকে। 75 ডেসিমেল যদি হয় আমাদের কানে সাধারণত সেটাকে আমরা নিতে পারি। এর বাইরে যদি হয়, দেয়ার আর মেনি প্রসিজিওর, আমরা বলি স্ট্যান্ডার্ড অ্যান্ড রিকমেন্ডেড প্র্যাকটিস। এটা আইকিউতে প্রায় 12,000-এর উপরে এরকম স্ট্যান্ডার্ড এন্ড রিকমেন্ডেড প্র্যাকটিস আছে। স্ট্যান্ডার্ড হলো যেটাকে প্রতিটা দেশ যারা আইকিউর এই সনদকে সাইন করে, রেটিফাই করে, এরকম 193টা দেশ আছে, সবাইকে সেটা মেনে চলতে হবে। এবং ততগুলো আছে রিকমেন্ডেড প্র্যাকটিস, যেটা কান্ট্রিতে ভেরি করতে পারে। তখন আমরা আইকিউকে জানাতে হয় যে ভাই আমরা এটা পারছি না করতে, আমরা এইভাবে ফলো করতে চাই। ওইগুলো ফলো করে কিন্তু আমাদের দেশকে একটা এভিয়েশনের সাথে যুক্ত হতে হয়। যদি এবং এটা প্রতি কয়েক বছর পরে একটা ইন্টারন্যাশনাল অডিট আসে। এই অডিটগুলো আপনাকে কতগুলো জায়গায় আমাদেরকে ফেস করতে হয়। আমি নিজেও সিভিল এভিয়েশনের মেম্বার অপারেশনের হিসেবে কাজ করেছি, 2 বছর কাজ করেছি। এই যে হাইট রেস্ট্রিকশন কথা বললেন, আমরা এই যে এখন যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হলো সেই জায়গাটা রানওয়ে 14, যেটা যদি আমি উত্তর থেকে আসি দেখবেন এটা থেকে একদম রানওয়ে সেন্ট্রাল লাইন বরাবর প্রায় 3.3 কিলোমিটার দূরে আছে। এবং এই যে অ্যাপ্রোচ ফানেলটা থাকে সেটা সাধারণত আপনি 50 ফিট যাবেন, 1 ফিট উচ্চতা পাবেন। কারণ রানওয়েটা যদি এখানে আমাদের রানওয়েটা প্রায় 10,499 ফিট লম্বা, 10,500 ফিট লম্বা। তারপরে একটা ওভাররান থাকে, 2 পাশে 2টো ওভাররান, আরো 500 ফিট থাকে। তারপরে আপনার থাকে হলো কি আপনার অ্যাপ্রোচ পাথের জন্য একটা ল্যান্ডিং লাইট থাকে, যেগুলো আপনাকে অ্যাপ্রোচকে গাইড করে আপনি যখন খারাপ ওয়েদার থাকে। এটার জন্য আরো একটা লম্বা
একটা আমাদের একটা লাইটিং সিস্টেম থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এরকম একটা অ্যাপ্রোচ পাথ থাকে। এইগুলোর পাশেই আপনার আশেপাশে আবার যে ফানেলটা যায় তার পাশে আবার 15 ডিগ্রি দুই সাইডে একটা ফানেল তৈরি করা হয়। এর ভিতরে কিছু থাকতে পারবে না, আপ টু এভরি 50 ফিট 1 ফিট পেতে হবে। এই জন্য আপনি যদি কোনো অন্য কোনো এয়ারফিল্ডে যান, দেখবেন যে এটা মোটামুটি ক্লিয়ার রাখা চেষ্টা করা হয়। হয়তো কোনো লো হাইটের স্ট্রাকচার তৈরি করা হয়, কোনো হাই গ্র্যাভিটি জিনিস তৈরি করা হয় না। বাট আমাদের দেশটা খুবই ছোট। আমরা তো বলি আমাদের কোনো সিঙ্গাপুর বা মোনাকো ছাড়া আমাদের দেশের প্রতি স্কোয়ার কিলোমিটার যে আমাদের ধরি আমাদের 1300 লোক থাকে, এরকম জনবসতি এলাকা আমরা সবসময় থাকবে। আমি আমার অভিজ্ঞতায় বলি, আমি যখন 1982-83 সালে তেজগাঁ এয়ারফিল্ড থেকে ফাইটার ফ্লাইং করি, তখন আমি যখন একটু খারাপ ওয়েদার হলে আমি ঢাকা ইউনিভার্সিটি খুঁজতাম। ওখানে লাল বিল্ডিং ছিল আমাদের, এটা আমাদের মিডফোর্ড হসপিটাল, ওইটাকে দেখতাম। আর তারপরে আসতাম আনন্দ সিনেমা হল দেখতাম। আনন্দ সিনেমা হলটা তখন সবচেয়ে বড় বিল্ডিং ওখানকার। ওইটাকে দেখে আমার রানওয়ে হেডিং যদি আমার 350 থাকতো, আমি এসে ল্যান্ড করতে পারতাম। আমাদের কোনো জায়গা ছিল না যে আমাদের একটা ল্যান্ডিং সিস্টেম তৈরি করার জন্য। আমরা সেই 85-86 এর দিকে আমরা চলে আসলাম আমরা কুর্মিটোলা এয়ারফিল্ডে। তখন এখানে দেখবেন যে ওখানে ল্যান্ডিং সিস্টেম আছে। এটাকে আমরা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 তে নিয়ে যাই ফর ব্যাড ওয়েদার প্র্যাকটিসের জন্য। এটা সিভিলের যেরকম দরকার, আমাদের একসময় আমাদের প্লেনগুলি অনেকটা পুরনো ছিল, এখন নতুন সিস্টেম এসেছে। আমি যেরকম উদাহরণ দেবো, আপনি যদি করোলা ডিএক্স আছে, করোলা টিএক্স আছে, করোলা আপনার এক্সি লিমিটেড আছে, এক্সি সেলুন আছে, একই ইঞ্জিন E90, E100। আমাদের সেই F7 যেটা আছে, একসময় আমরা যেটা প্রথম ইন্ডাক্ট করি 89-এ ইন্ডাকশন হয় আপনার F7 MB। তারপরে আরেকটা সিরিজ আছে 2013-তে আমরা এই জিনিসটা আসে BGI। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু একই। এটার আপনি কম্পেয়ার করবেন F16 কবে হয়েছে? 1975। অনেক প্লেন সেখানে ক্রাশ করেছে। আমরা F16 এর কথা শুনলে সবাই পুলকিত হই, ভেবে যে ওয়েস্টার্ন এয়ারক্রাফট কত না যেন ভালো। আমাদের প্রতিটা এয়ারক্রাফটের সাথে আপনি মার্সিডিজ ড্রাইভ করেন আর করোলা ক্যামরি ড্রাইভ করেন, ইট ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন, বাট মোরলেস সেম থাকে। তো আমরা পুরানো এয়ারক্রাফট বলছি কেন? পুরানো এয়ারক্রাফট বলছি, আমাদের এই F7 BGI পুরানো এয়ারক্রাফট না, ইটস এ নিউ 2013 ইন্ডাকশন হয়েছে। আমার কথা বলি, আমি 86-এ A5 এনেছিলাম। আমরা নিজে ট্রেনিং করতে গিয়েছি চায়নায়, সেখান থেকে ফ্লাই করে কুনমিন থেকে ফ্লাই করে সরাসরি চিটাগাং ল্যান্ড করেছি। সিঙ্গেল সিটার, কিন্তু ওখানে ডুয়েল সিটার নাই। আমরা সেই ছোটবেলায় আমরা কিন্তু নতুন এয়ারক্রাফটে বসে ফ্লাই করে চলে আসতে পারছি, যে কনফিডেন্স ট্রেনিং আমাদের ছিল। আজকে যে ছেলেটা মারা গিয়েছে, হ্যাঁ, ও কিন্তু আমার মতো আমি যে 86-এ যেরকম অভিজ্ঞ ছিলাম, ওই অভিজ্ঞতার আলোকেই আছে। সে পদে পদে সে সলো ফ্লাইং করে এসে ওই পর্যায়ে চলে আসছে। এখন অনেকেই কথা আসে যে এখানে সিঙ্গেল ইঞ্জিনের প্লেন কেন চলবে, সেফটি ম্যাটার। আপনি F16 সিঙ্গেল সিটার না, সিঙ্গেল সিটার অথবা ডুয়েল সিটার আছে, বাট সিঙ্গেল ইঞ্জিন। F-35 দ্য নিউয়েস্ট যেটা রিপ্লেস করবে আপনার F-16-কে, সেটা কিন্তু সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। তো সিঙ্গেল ইঞ্জিন থাকবেই। এখন আমাদের আপনাকে মনে রাখছে অ্যারোডাইনামিক যেটা আসে, যখনই কোনো ফাইটার প্লেন আসবে, ইট শ্যাল নট বি দ্যাট স্টেবল, বিকজ যতটা স্টেবিলিটি হবে এটা মেনুভার করতে পারবে না। আমাদের মেনুভার করা দরকার, যেহেতু ইটস এ ফাইটার প্লেন। আপনাকে মেনুভার বেশি করতে হবে, শত্রুকে ধাওয়া করতে হবে, শত্রুর বিরুদ্ধে আপনাকে এয়ার কম্ব্যাট করতে হবে। বড় বড় প্লেন যেগুলো আছে এগুলো স্টেবল থাকে, ওগুলার স্ট্রাকচারাল লিমিট অনেক কম। আমাদের শারীরিক সক্ষমতা আমাদের জি এর অ্যাগেন্স্টে 8-9G করতে পর্যন্ত যেতে হয়। তো পাইলটকে ওইভাবে সক্ষমতা তৈরি করতে হয়। এখন আমি দেখলাম অনেকগুলো পয়েন্ট এখানে আসছে। আপনি যেটা বললেন যে সিভিলের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে থাকবে, কিভাবে ইন্টিগ্রেট করব। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে সম্পূরক কোশ্চিন করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে আপনারা জানেন যে চিটাগাং এর পোর্টে যখন একটা অ্যাক্সিডেন্ট হলো, BMT পোর্ট, তখন আমরা দেখলাম যে আমাদের পোর্ট গুলো তো INDG কোড ফলো করে, তারা কোড কমপ্লায়েন্ট। তারপরে ISPS যে কোড গুলা আপনার পোর্টের জন্য দরকার, সেগুলা কমপ্লাই করেই কিন্তু ওনারা ইন্টারন্যাশনাল ল গুলা, ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স গুলা মেনটেন করেই তারা চালান। কিন্তু আমরা যখন সেখানে ভিজিট করলাম, দেখলাম যে আসলে আপনার বিশেষ করে এই দুর্ঘটনার জন্য যে সেফটি প্রোটোকল গুলা এবং অনেক ধরনের ব্যত্যয় আমরা পেলাম। সো এই কমপ্লায়েন্স গুলা আমাদের যে অপারেটর গুলা আছেন, তারা কমপ্লায়েন্স গুলা মিট করেই তাদেরকে সার্ভিস দিচ্ছেন, এটা ডেফিনেটলি।
কিন্তু এই কমপ্লেইন গুলো কি অন পেপারে নাকি এটা আপনার আপনার প্র্যাকটিসে আছে? কারণ আমি আমরা আপনাকে বলি, আমি আপনাকে এখানে বলতে চাই যে আমাদের এখানে প্রায় 851 প্রোটোকল কোশ্চেন আছে। এই যে আমি আপনাকে বললাম যে আপনার ল থাকতে হবে, অর্গানাইজেশন থাকতে হবে, সেফটি অপারেশন থাকতে হবে, এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিম থাকতে হবে, হ্যাঁ, আপনার এরোড্রোমের একটা সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? প্রতিটা এরকম 8টা ক্রিটিক্যাল এরিয়া আছে। সেই 8টা ক্রিটিক্যাল এরিয়া প্রতিটা কোশ্চেন গুলো আছে, প্রোটোকল কোশ্চেন গুলো। সেটা কিন্তু আমরা ইন্টারনাল অডিটের মাধ্যমে করি। আবার ইন্টারন্যাশনাল অডিট একটা ওভারসাইট সিস্টেম আছে। আপনি যদি বিআরটিতে যান, বিআরটি একরকমের একটা ওভারসাইট তৈরি করবে, দেশের অথরিটি, সিভিল এভিয়েশন অথরিটি, এই অথরিটিকে কিন্তু আইকাওর যে কনভেনশন আছে সেই কনভেনশন মেনে চলতে হয়। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা একটা সিগনিফিকেন্স, একটা সিকিউরিটি কনসার্নে পড়ে যাই, এসএসসি বলা হয়। ওই যদি আমরা যদি ওইটাকে যদি আমাদের ঘাড়ে চড়ে আসে আমাদের সিভিলেশন উপরে, তাহলে অনেক এয়ারলাইন্স আমাদের দেশে অপারেট করবে না, আমাদের দেশের এয়ারপোর্টকে তারা আনসেফ মনে করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই যে আপনি আমাদের একটা বড় একটা বিল্ডিং ছিল, আপনি তেজগাঁর দিকে ভেঙে ফেলা হয়েছে, মনে পড়ে আপনার হয়তো স্মরণ থাকবে। তারপর ওয়েস্টিন যেটা আছে, ওটা আমার নিজের অভিজ্ঞতা। 2006 সালে আমি যখন মেম্বার অপারেশন, তখন এটা নিয়ে সমস্যা হচ্ছিল। তো আমাদের দেশের লোকেরা অনেকেই আমরা একটু চতুরতা করি, তারা একটা ফলস একজন লোককে স্পেশালিস্ট নিয়ে এসেছিল। আমারই বন্ধু তখন এয়ারফোর্সে এয়ার ট্রাফিক সার্ভিসের ডাইরেক্টর ছিলেন। উনি যখন তার এক্টিগ্রেশন ছিলেন, উই কুড নট শো, তখন ইন্টারমিনিস্টার মিটিং থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল। আবার আপনারা দেখেন আমাদের 1968-এ আমাদের এই এখন যে আমাদের হযরত শাহজালাল এয়ারপোর্টে তৈরি হয়েছে, তখন একটা সেকেন্ড রানের অপশন ছিল। আমি যখন 2006-07 সালে মিটিংয়ে যাই, তখন বললাম যে আমাদের রানওয়েতে একবার সৌদি আরবের একটা এয়ারলাইন্স বসে গেল, মানে একটা রানওয়েতে এন্ডে গিয়ে সৌদি আরব একটা 747 ওটা চাক্কা বাস্ট হয়ে বসে গেল। এখন আমার রানওয়ে অখোঁজে হয়ে গেল, আমার আকাশে 4-5টা প্লেন আছে, সবাই ফিউল স্টারভেশনে ভুগছে, কিভাবে কি করা যায়, ল্যান্ডিং করতে হবে, কি করা যায়, আমাদের সেকেন্ড রানওয়ে নাই, তখন তারা ডাইভার্সন কোথায় করবে? এরকম আমাদের অনেক অবস্থা হয়। তখন আমরা ট্রাক দিয়ে বসিয়ে, হ্যাঁ, একটা ব্যারিয়ার তৈরি করে আমরা ওই প্লেনগুলো আবার 6000 বা 5000 ফিটে ল্যান্ড করতে পারে। সেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে ল্যান্ডিং পারমিশন দিয়েছি টু রিকভার প্যাসেঞ্জার এন্ড দ্য প্লেন। তো আমরা মাঝে মাঝে সেগুলো করতে হয়, কিন্তু সেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে নেই। যেহেতু আমাদের একটা সেকেন্ডারি রানওয়ে থাকতো, উত্তরা 14 নম্বর সেক্টর যদি বিল্ডিং গুলোকে আমরা না করতে দিতাম, তাহলে কিন্তু আমরা একটা সেকেন্ডারি রানওয়ে, ছোট রানওয়ে করলেও আমাদের ছোট ছোট এয়ারক্রাফট যেগুলো আছে, ডোমেস্টিক যেগুলো আসে, সেগুলো কিন্তু আমরা ল্যান্ড করাতে পারি। এরকম ভাবে আমরা করাপশনের মাধ্যমে, নিজের অজ্ঞতার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজস্ব জায়গাটাকে দুর্বল করে ফেলছি। এখন আমার অনেক বন্ধুরা প্রশ্ন করে, অনেক সিভিল পাইলটস প্রশ্ন করে যে এখানে সিঙ্গেল ইঞ্জিনে প্লেন চালানো যাবে না, আপনি কোথায় যাবেন? টাঙ্গাইল যাবেন, কক্সবাজার যাবেন, লালমনিরহাট যাবেন? এখানে স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট থাকে, যেটা আমার আগের স্পিকার বলে গিয়েছেন। স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্টটা কি? আপনাকে দেখতে হবে দেশে কতগুলো কেপিআই থাকে, কতগুলো ডিটারেন্স তৈরি করতে হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের কনসিডারেশন আনতে হবে। আমরা তো আজকে আমাদের 34-35 আমাদের কতগুলো ছোট ছোট বাচ্চা, কোমলমতি ছেলে মারা গিয়েছে। আমাদের রাস্তায় হাজার হাজার লোক মারা যায় না প্রতি বছর? আপনি দেখেন, হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট দ্য রোড অ্যাক্সিডেন্ট? মোর দ্যান 8 to 10,000 পিপল ডাই এভরি ইয়ার। তাদের ব্যাপারে আমরা কি ভাবি? আমরা কি রাস্তা বন্ধ করে দেই, রিজন ফ্যাক্টর তৈরি করি? আমাদেরকেও কিন্তু আনতে হবে। আমরা আই বিকাম ভেরি ব্ল্যান্ড অন দ্য ইস্যু, যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, সাথে সাথে আমরা এরকম ভাবে এটা দেশের কোর ইস্যুস নিয়ে আমরা বিরূপ মন্তব্য করি। আমাদেরকে আরো জানতে হবে যাতে আমরা এটাকে আরো সুচারুভাবে চিন্তা করে আগাতে পারি। তো সেখানে আমরা যদি আমাদের সেই কনসেপ্টটাকে ঠিক রাখতে পারি, যাতে আমাদের এয়ার অপারেশনটা ব্যাহত না হয়, আমরা যেন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনকে সাথে তাদের যে প্রোটোকল কোশ্চেনটা মেনে আমাদের আমরা যেটা কমপ্লায়েন্স হিসেবে থেকে আমরা কাজ করতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আপনি হয়তো পুনের নাম শুনবেন, যেখানে পুনে, মুম্বাইয়ের পাশেই পুনেতে আপনি জাস্ট গুগলে যান, দেখবেন যে একটা ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড আছে। ওখানে আপনি দেখবেন অনেকগুলা এয়ারক্রাফট শেল্টার, ওগুলো ইন্ডিয়ান এয়ারফোর্সের শেল্টার। দিস এয়ারফিল্ড ইজ মেন্ট টু সাপোর্ট দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। পাকিস্তানের সাথে তার ফ্রন্টে আছে। ডোন্ট দে ফ্লাই টুগেদার? আমার নিজের স্টাফ কলেজের ফ্রেন্ড, আমি 95-এ স্টাফ কলেজের সময় যে আমার ফ্রেন্ড ছিল, সে ওইখানে আছে। সে এখন সে সিভিল এভিয়েশনে তাদের প্লেন ফ্লাই অন সিভিল ফ্লাই করে। হি ল্যান্ডস এট তার ওইখানেই স্টেশন।
আপনারা দেখবেন যে এটা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। আমাদের দেশের ছোট জায়গা, আমাদেরকে 1+1 করে 3 করতে হবে। আমাদের ইকোনমি ছোট্ট ইকোনমি, আমাদেরকে যদি আমরা সিনার্জি না করি আমাদের দেশের জন্য, আমাদের ইকোনমিকের জন্য, আমরা কিন্তু খুব একটা ভালো অবস্থানে যেতে পারবো না। আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি যদি বলতে পারি। জি ধন্যবাদ। আমি আরো একটু সম্পর্ক প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা কমফোর্ট ফিল করি এয়ার জার্নিটাকে, স্বল্প সময়ে যাওয়া যায় এবং আমাদের বাংলাদেশ বিমান ছাড়াও অনেক অপারেটর এখানে যুক্ত হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল অডিট এবং আপনার ইন্টারন্যাশনাল অডিট বললেন যে অ্যানেক্স গুলো আছে ইকাওয়ের, সেগুলো ফলো করা হয়। এখন আমরা অন্যান্য যে আমাদের রেগুলেটরি অথরিটি আছে, আমার বিশেষ করে আপনার ক্যাবের ফাংশন নিয়ে আমার আইডিয়া কম, কিন্তু আমরা অন্য যে রেগুলেটরি অথরিটি গুলো আছে আমরা দেখেছি যে আমাদের রুলস এন্ড রেগুলেশন চমৎকার, কিন্তু এনফোর্সমেন্টের জায়গায় প্রবলেম। সো এইখানে ডেফিনেটলি আমাদের এয়ারপোর্ট এবং পুরো সিস্টেমটা যদি কমপ্লায়েন্ট না হয়, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে না, সেফ হবে না, এবং ইন্টারন্যাশনাল এয়ারলাইন গুলো ফ্লাই করবে না। সবই ঠিক, কিন্তু আমাদের কি ক্যাবের যে সক্ষমতা বা ক্যাবের আপনার ইন্টারনাল অডিট করার যে ইন্সপেক্টর, এগুলা কি আসলে পর্যাপ্ত বা এনাফ আছে কিনা, বা এই ইন্সপেকশন গুলা ঠিক মতো হয় কিনা, এই বিষয়ে কি আপনার কোনো আমি আপনাকে উত্তরটা দিতে পারবো। আমার যেহেতু আমি একসময় কাজ করেছি এটা নিয়ে, আমি গবেষণা করি, সাথে জড়িত আছি। আমি নিজেও একজন সিপিএল হোল্ডার, আমি একজন কমার্শিয়াল পাইলট লাইসেন্স হোল্ডার আছি। অনেক সময় আমার অনেক ছাত্র আছে যারা এখন বিভিন্ন এয়ারলাইন্সে ফ্লাই করে। তো এই যে আমি 8টা সেক্টর বা 9টা সেক্টরের কথা বললাম, যেখানে আপনার প্রতি বছর একটা বা কয়েক বছর পর পর আপনার একটা অডিট হয়, এই অডিটটা কিন্তু কমপ্লায়েন্স করতেই হবে, কোনো এখানে না করলে কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। এখন একটা এয়ার অপারেটর সার্টিফিকেট দাও, একটা এয়ারলাইন্সকে একটা এয়ার অপারেটর সার্টিফিকেট দেওয়া হয়, তাকে তাকে তার অর্গানাইজেশন একটা চার্ট মেনটেন করতে হবে, তাকে কি কি লোক থাকতে হবে, কোন কোন কোয়ালিটির কোন কোয়ালিফিকেশন থাকতে পারে সেখানে তারা কাজ করতে পারবে। এবং একই লোক, এই লোকরা আমাদের যে সিভিল এভিয়েশনের কতগুলো ডাইরেক্টরেট আছে, ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ড ডাইরেক্টরেট আছে, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ডাইরেক্টরেট আছে, এরাই কিন্তু বেসিক্যালি দুইটা কাজ করে। এরা গিয়ে দেখতে চায় যে একটা যে আমাদের যে অ্যানেক্স গুলো আছে, সেই অ্যানেক্সের যে স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে সেই অনুসারে তাদের সেই অপারেশনের ম্যানুয়াল আছে কিনা, তাদের সেই রকম কোয়ালিফাইড ম্যান পাওয়ার আছে কিনা। কারণ যখন একজন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার তৈরি করা হয়, এটা আমাদের যেমন আমাদের বিমানের একটা স্কুল আছে, সেখান থেকে আপনার এগুলা পরীক্ষা দিয়ে পাস করতে হয়, এবং এগুলো কিন্তু সবগুলোই ওভারসিন করে বাই দ্য সিভিল এভিয়েশন অথরিটি। এবং আমরা যখন কোনো পরীক্ষা দেই, আমাদের 8টা 9টা বিষয়ের সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাস করে কিন্তু তারপর লাইসেন্সটা নিতে হয়। এটা কিন্তু মনে করেন, আমি আপনাকে উদাহরণ দেব, একটা C-130 এয়ারক্রাফট আপনার এয়ারফোর্স ফ্লাই করে, ঠিক আছে? তখন যেটা পশ্চিম পাশে, এয়ারফোর্সের রেজিস্ট্রাল পশ্চিম পাশে, ওই একই এয়ারক্রাফট আপনি যদি পূর্ব পাশে নিয়ে আসেন, তখন এটা সিভিল এভিয়েশন হয়ে যায়। তখন ওইখানে যে আগে এয়ারফোর্সের ক্যাপ্টেন যে ফ্লাই করতেন, সে সমস্ত বাংলাদেশ ফ্লাই করতে পারতেন, সে প্যাসেঞ্জার নিতে পারতেন, সে প্রেসিডেন্টকে নিয়ে ফ্লাই করতে পারতেন, তার ভিভিআইপি ক্লিয়ারেন্স ছিল। যখনই সে পূর্ব দিকে চলে আসবে, তখন কিন্তু তাকে সিভিল এভিয়েশনের লাইসেন্স দিতে হবে। তখন সিভিল এভিয়েশন যে নিয়মে ফ্লাই করে, তখন তাকে কিন্তু সেই লাইসেন্স অধিকার করেই কিন্তু তাকে কিন্তু তখন ওই ক্যাপ্টেন হিসেবে ফ্লাই করতে হবে। সে কিন্তু অটোমেটিকলি তাকে প্লেনে বসতে পারবে না। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন সিভিল এভিয়েশন ফ্লাইং রিকোয়ারমেন্ট অ্যান্ড এয়ারফোর্স রিকোয়ারমেন্ট। যদিও আমরা একই আকাশ, একই রানওয়ে, একই মেশিন অপারেট করি, কিন্তু রুলস রেগুলেশনে ভিন্নতা থাকার জন্য আমাকে সেইখানে অ্যাডাপ্ট করে, আমাকে সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু আমাকে আমাকে কিন্তু তাকে ক্যাপ্টেন হিসেবে যোগদান করতে হয়। সো ইটস এ রিকোয়ারমেন্ট অফ দ্য আইকাও যেটা করে, সেখানে আমাকে কমপ্লাই করতে হবে, কমপ্লায়েন্স হতে হবে, সো দ্যাট আমি সেখানে আমাদের কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। এটাই হলো মুদ্রা কথা হিসেবে দাঁড়িয়ে যায়। তো সেইখানে কিন্তু আমরা যখন এয়ারপোর্টের ব্যাপারে, এয়ারপোর্টে কিন্তু কমপ্লায়েন্স আছে প্রতিটা জায়গায়। আপনি এয়ারফিল্ড বলবেন, এয়ারফিল্ডে কোথায় কি থাকবে, কোথায় কোথায় অবস্ট্যাকল থাকবে, কোথায় কোন ফানেলটা ফ্রি থাকবে, এটা কিন্তু একদম চক আউট করা আছে। সেই চক আউটের বাইরে আমরা যেতে পারবো না। এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হয়। ধন্যবাদ। আপনি যেটা মেনশন করেছিলেন খুবই চমৎকারভাবে বলেছেন। বিশেষ করে ডেফিনেটলি আপনার এরোপ্লেন ইন্ডাস্ট্রি বা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি
এটা ভেরি হ্যাজার্ডাস, কারণ কোনো দুর্ঘটনা ঘটলে আপনার বেশিরভাগ ক্ষেত্রে সবাই মৃত্যুবরণ করে। ফলে এটা একটা হাই হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, কিন্তু এখানে রিস্কটা মিনিমাইজ করা হয়। কারণ আপনি যেটা বললেন যে আমরা রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট দেখি এরোপ্লেন ইন্ডাস্ট্রিতে বা এয়ারপ্লেন গুলা সেইভাবে কিন্তু ক্রাশ করে না, বা এটা মিনিমাইজ করার সিস্টেম এরকম, যেহেতু হ্যাজার্ডটা অনেক হাই, রিস্ক কমাইতে গেলে আপনাকে অকারেন্স ফ্রিকোয়েন্সিটা কমাইতে হবে। এবং লেয়ার অফ প্রোটেকশন এবং সেফটির বিষয়গুলো, এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে সেফটি খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়, কারণ ওয়ান সিঙ্গেল মিস্টেক ক্যান কিল লটস অফ পিপল। এবং এই একটা মিস্টেক, যেহেতু এখানে হিউম্যান ইন্টারভেনশন থাকে, হিউম্যান ইন্টারভেনশন মানুষও যাতে ভুল না করতে পারে সেটার জন্য বিভিন্ন প্রসেস থাকে যাতে সে ভুল না করতে পারে। এবং রিসেন্টলি আপনার ইন্ডিয়াতে যে এরোপ্লেন অ্যাক্সিডেন্টটা হলো, সেখানে যে কোশ্চিন আসছে এটা সবাইকে অবাক করছে যে টেক অফের সময় কিভাবে ফুয়েল কাট অফ করতে পারে, যেটা অভিযোগ করা হয়েছে যে পাইলট হচ্ছে আপনার ফুয়েল কাট অফ করে দিছে। তো এটা কিন্তু আপনার এটা নিয়ে প্রচুর ইনভেস্টিগেশন হচ্ছে, এবং প্রত্যেকটা ইনভেস্টিগেশনই এত সুন্দরভাবে করা হয় এবং রিকমেন্ডেশন গুলো জেনারেট করা হয় যাতে এই অ্যাক্সিডেন্ট আর পুনর্বার যাতে না হয়, এটার রিকারেন্স যাতে না হয়। এবং আমার বিষয় যে এয়ার ইন্ডিয়ার এই যে ইনসিডেন্টটা হয়েছে সেখান থেকে হয়তো এমন সিস্টেম ডেভেলপ করবে যাতে কেউ টেক অফের সময় ফুয়েল সিস্টেমটাকে কাট অফ না করতে পারে, সেটাই যদি রিজন হয়। এখন আমরা পরবর্তীতে আমাদের যে প্যানেল স্পিকার মোহাম্মদ নওশির আলী আছেন, উনি এয়ারক্রাফট মেইনটেনেন্স এবং সেফটি এক্সপার্ট। আপনার কাছে এখন আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে যে ইনভেস্টিগেশনের কথাগুলো আসছে, যে এখানে একটা ইনভেস্টিগেশন কমিটি থাকতে হয় এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কমিটি এবং বোর্ড থাকতে হয়, যারা কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবে না তাদের উপরে ডিউরিং ইনভেস্টিগেশন। এবং আমাদের যে প্র্যাকটিস, আমি শুরুতেই বলেছিলাম যে আমরা যখনই একটা দুর্ঘটনা হয় আমরা একটা রিজন বলে দিই, এবং ফর এক্সাম্পল এই ইনসিডেন্টের পরে আমরা জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটিটাকে তো আপনার ফুললি ইনভেস্টিগেট করে কেন এই যান্ত্রিক ত্রুটিটা হলো বা কি যান্ত্রিক ত্রুটি হলো, হিউম্যান ইন্টারভেনশনের কোনো ত্রুটি ছিল কিনা, এই জিনিসগুলো তো ডিটেল মানে আপনার ইনভেস্টিগেশনের ব্যাপার। তাহলে এই কমেন্ট গুলা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে, আমাদের যে ইনভেস্টিগেশন বোর্ড আছে তারা কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, কারণ এই ইনভেস্টিগেশন বোর্ডের আমি দেখলাম যে ক্যাবের ওয়েবসাইটে তাদের নাম দেওয়া আছে। তাহলে ক্যাব যেহেতু রেগুলেটরি অথরিটি এবং তারা অপারেশনও করে বিভিন্ন রকম, তাহলে সেখানে তাদের ইনফ্লুয়েন্স এই কমিটির উপরে কেমন আছে, আমাদের কমিটিটা আসলে কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যে মেনটেনেন্স গুলো হচ্ছে কতটুকু ভালোভাবে মেনটেনেন্সটা হয়, এই ওভারঅল সেফটি নিয়ে যদি আমাদেরকে একটু আইডিয়া দেন। মোহাম্মদ নওশির। ধন্যবাদ। আমি প্রথমে এই অ্যাক্সিডেন্টে নিহত এবং আহত সবার জন্য সিনসিয়ার কন্ডোলেন্স জানাচ্ছি। আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আপনাদের ধন্যবাদ। যারা শুনছেন, যারা জয়েন করেছেন, মাই প্যানেলিস্ট মেম্বার্স অ্যান্ড অলসো অর্গানাইজার্স, থ্যাংক ইউ অল অফ ইউ। আপনার প্রশ্নটা খুব সুন্দর। এখন আসলে আমরা এতক্ষণ অনেকগুলো ডিসকাশন শুনেছি, বাট কোর কিছু আসলে আমি হয়তো আপনাদেরকে ওই জায়গায় কিছু কন্ট্রিবিউট করতে পারবো। আপনি এখন যে ইনভেস্টিগেশনের কথা বলছেন, তাহলে আমাদের বুঝতে হবে যে there are two very clear, distinct investigation protocols for military aircraft and civil aviation. আমরা এতক্ষণ আইকাওয়ের কথা শুনেছি, অ্যানেক্সের কথা শুনেছি। So all civil aviation, commercial airliners, everything is bound by ICAO and ICAO. ICAO এর প্রটোকলই আমাদের চলতে হবে। Even the investigation is in the almost internationally is universal for commercial aircraft, commercial accidents. যদি এই এয়ারক্রাফটটা কমার্শিয়াল এয়ারক্রাফট হতো, ওই ম্যানুফ্যাকচারার এবং যেই দেশের একটা টাইপ সার্টিফিকেট আছে, everybody would have been involved. So we have a very detailed protocol. So এটা আইকাওর ইয়েতে হবে। বাট ইন দিস কেস এই জায়গায় প্লেনটা হলো এয়ারফোর্স এন্ড মিলিটারি এয়ারক্রাফট, ইটস নট বাউন্ড বাই আইকাও। এভরি কান্ট্রি বিকজ অফ সিকিউরিটি রিজন, সিক্রেসি, এবং ওইগুলার ওদের মিলিটারি আলাদা প্রোটোকল আছে, এয়ারফোর্সের ডেফিনেটলি আলাদা প্রোটোকল আছে হাউ ইনভেস্টিগেশন হবে। মানে দুইটা
clear, distinct differences. আইকাওয়ের আমরা সিভিল এভিয়েশন, যেটা আপনার ইন্ডিয়ার একটা ঘটনা বললেন, যদি কমার্শিয়াল এয়ারক্রাফট হয়, কমার্শিয়াল এয়ারক্রাফট, দিস ইজ অলমোস্ট অন দ্য পাবলিক প্ল্যাটফর্ম. The investigations will be available on the public platform. This is for sure. The transparency is, of course, it has to be maintained international standard. So military aircraft, it may not be, because there are technological secrecy of the aircraft. আপনি কখনো ধারণা করতে পারবেন না যে আপনি আমেরিকার একটা স্টিলথ এয়ারক্রাফটের সমস্ত টেকনোলজি they will be actually revealing. ওদের এয়ারফোর্সের উইকনেস they will be revealing. Similarly, ওদের investigation, you may not know the final product. That's my understanding. And সবচেয়ে আনফর্চুনেট যেটা হলো যে আপনি বললেন ISPR already they have almost given a verdict, the mechanical fault, which is very premature. It may be true. I mean, it may be true. কিন্তু আমরা ঠিক জানি না, it may be very premature. এবং আমি যেটা বললাম আর কি, যে কমার্শিয়াল এয়ারক্রাফট যদি এটা যদি বিমান, বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট হতো, this investigation would have been on the public platform. Even all যে যত নেয়ার মিসের ঘটনা দেখেছিলাম যে আপনার একটা বিমানের চাকা খুলে পড়ে গেছে। এখন এটা দেখলে তো জেনারেল পাবলিক, আমার কাছে মনে হবে যে তাহলে এদের মেইনটেনেন্সের অবস্থা কেমন। না না, হ্যাঁ, কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি এটা জানতে চান, দিস সে এখন এই যে আরেকজন আমাদের বললো যে আমাদের দেশ তো আর, ইটস এ করাপ্ট কান্ট্রি, লেটস ফেস ইট, I mean, corruption is everywhere. এখন এই যে আপনাদের যে টপিক যেটা যে হলো এভিয়েশন সেফটি অ্যান্ড আরবান প্ল্যানিং, মানে যখন 50s অথবা আর্লি 50s অথবা 60s এর দিকে কুর্মিটোলা এয়ারপোর্ট হয়, ইট ওয়াজ আউটসাইড অফ দ্য সিটি, বাট নাও ইটস দ্য সেন্টার অফ দ্য সিটি. দ্যাট আরবান প্ল্যানিং হ্যাজ বিন কম্প্রোমাইজড. ইভেন এই যে রিপোর্ট আসছে যে মাইলস্টোনের established মাইলস্টোনের হতে অ্যাপ্রুভাল, আমরা তো জানি যে এগুলো কম্প্রোমাইজ হইতেই পারে, হয়তো কয়েকটা বিল্ডিং দে ওয়্যার নট অ্যাপ্রুভড. সো এই জিনিসগুলো তো আছে যে এভিয়েশন সেফটি ইজ টোটালি অ্যাবসেন্ট ইন আওয়ার আরবান প্ল্যানিং. উই হ্যাভ, আমি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না যে আমরা এই মেইন এয়ারফোর্স বেস ঢাকাতে, this is not acceptable in any country. In any, either the city expands, city is actually eating the airport inside, then airport has to be moved. আমরা বেশ কয়েকবারই অ্যাটেম্প করা হয়েছে এয়ারপোর্টটা মুভ করার জন্য, বাট ওই আমাদের ওইরকম মানে ডিটারমিনেশন ছিল না, ডিসিশন মেকিং প্রসেস যেহেতু নাই, আমরা এয়ারপোর্টটা সরাতে পারি না। স্যার আপনারা একজন বললেন যে নয়েজ পলিউশন, ইউ গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক দেশে নাইট কারফিউ আছে, 10টার পর আপনি এয়ারপোর্ট ইজ ক্লোজ টু দ্য সিটি and it will be disturbance to the people for sleeping, and right, so they close the airport, the night curfews. অনেক এয়ারপোর্ট আছে, বাট আমরা তো ওই জিনিসটা আমরা কখনোই করতে পারবো না, কারণ আমাদের ওই ক্ষমতা নাই ডিসিশনটা নেওয়ার। যাই হোক, আপনার ওই ইয়েতে আসি যে আপনার কোশ্চেন যেটা করলেন যে ইনভেস্টিগেশন, যেহেতু এটা এই জিনিসটা মিলিটারি এয়ারক্রাফট, তো আপনার আমি আবারও বলছি যে কমার্শিয়াল এয়ারক্রাফট হইলে উই উড হ্যাভ নোন যে হোয়াট উড বি দ্য ইনভেস্টিগেশন কমিটি, কারা কারা করবে, হয়তো সিভিল এভিয়েশনের ডেফিনেটলি, বিকজ আমাদের দেশের ভেতর এসে ইট উড হ্যাভ বিন লেড বাই বাংলাদেশ সিএবি, সিভিল এভিয়েশন বাংলাদেশ। এখন কিন্তু সাথে সাথে যারা এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারার, ইভেন দ্য ইঞ্জিন ম্যানুফ্যাকচারার, the airframe manufacturer, everybody would have been concerned, everybody would have joined
in the investigation. So আমরা বেশ কয়েক ধরনের রিপোর্টই দেখতাম, বাট এই এয়ারক্রাফটের এইটা আমাদের ফাইটার এয়ারক্রাফটের, although it's using the civil airport, but the investigation will not be civil. Investigation will not be done by ICAO protocol. That's my understanding, because the aircraft is also not manufactured by, like, say, any commercial manufacturer like Boeing or Airbus. So এটার ইনভেস্টিগেশন প্রটোকল, এবং ওইটার আমরা অলরেডি একটা রেজাল্ট তো দেখলাম, ISPR এর অলরেডি দে হ্যাভ গিভেন এ ভার্ডিক্ট, ইটস আ মেকানিক্যাল ফল্ট। সো তখন তো আসলে কজেস, হোয়াট দ্য রুট কজে যাওয়া, ইটস ডিফিকাল্ট হবে আমাদের জন্য যে হোয়াট ক্যান বি দ্য রুট কজ, কারণ আমরা তো টোটাল ডিটেলস, ওদের মেনটেন্যান্স স্ট্যান্ডার্ড, এগুলো তো আমরা জানি না। ওদের অডিট, what is the audit protocol, এই যে আমাদের প্রিভিয়াস স্পিকার বলে গেলেন যে হ্যাঁ, কমার্শিয়াল এয়ারলাইনে টু গেট অ্যাপ্রুভাল of all these things, to even fly to certain countries, I mean, you have to have proper rating, এবং ওইটার জন্য আপনার ওই অডিট প্রটোকলটাও থাকতে হবে। It will be audited by FAA, it will be audited by EASA, it will be audited by other agency, ICAO, and then you will be rated to fly around. Military তো তা না, এবং যার জন্য এক্সাক্ট মেইনটেনেন্স কি হয়েছে আমার মনে হয় না যে we'll ever know যে what protocol, how they do maintenance, what is the maintenance schedule. যেন আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশ বিমান এখন ড্রিম লাইনার চালায় 787, or before they used to do DC-10, এগুলার যে মেইনটেনেন্স শিডিউল, they like say weekly, monthly, yearly, major maintenance, everything is published, but military এগুলা পাবো না। So exactly এই জিনিসটা ইনভেস্টিগেশন করতে চান যে এটা পুরোপুরি মানে ট্রান্সপারেন্ট হবে, I'm not really sure. আমরা এখন পর্যন্ত জানি না যে exactly who is doing the safety investigation, exactly who is doing the technical investigation, whether even civil aviation will be part of it, we don't know, কারণ আমরা এখন পর্যন্ত ওই জিনিসগুলো দেখিনি আর কি। যাক, আসলে আমি আপনাদেরকে যেটা প্রথমে আপনাদের টপিক যেটা ছিল আজকে, যে এভিয়েশন সেফটি অ্যান্ড আরবান প্ল্যানিং, মানে দুইটা এভিয়েশন সেফটিতে আমি এখন আপনাদেরকে তো যে এটা বললাম যে কমার্শিয়াল এয়ারক্রাফট ইটস এ টোটালি ডিফারেন্ট প্রটোকল, মিলিটারি এয়ারক্রাফট ফর রিজনস, আই মিন আমরা অবশ্যই জানি যে প্রত্যেকটা দেশেরই এক একটা আমাদের সিকিউরিটি কনসার্ন থাকবে, সিক্রেসি থাকবে, আমাদের অনেক মানে ওই ইয়েতে তো ওইটার প্রটোকল সম্পূর্ণ আলাদা হবে। ওইটা অনেক স্টেট সিক্রেট তো আমরা এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে পাবলিশ করতে পারবো না, সরি। সো এই ইয়েটা ঘটনা মানে মেইনটেনেন্সে কিরকম deficiency ছিল, I cannot really comment on that, because Bangladesh Air Force, from my personal experiences and the people I know in the Air Force who are involved in maintenance, some of them actually work with me, and I would say আমার মনে হয় না যে it has a very, very good standard. Similarly, Bimano, I mean, we are suffering from a lot of accidents. এই যে চাকা পড়ে গেল, এটা তো এমনিতে পড়ে যাবে না, প্রত্যেকটা ইভেন এভরি টেকনিক্যাল থিং হ্যাজ এ, যেমন চাকার মানে ল্যান্ডিং গিয়ারের প্রত্যেক দিনই সার্ভিসিং আছে, উইকলি সার্ভিসিং আছে, মান্থলি সার্ভিসিং আছে। তো I mean, it's not that easy যে একটা চাকা পড়ে যাবে। If it is really done, if the job was done properly, চাকা পড়ে যাবে, it's almost absurd. But আমাদের
পড়ে গেছে। সো দ্যাটস যে আমরা হয়তো ওই এফিসিয়েন্সি লেভেলে এখন আমরা যেতে পারিনি। এবং এটা ইনভেস্টিগেশন যখন এই চাকার ইনভেস্টিগেশন আপনি যখন দেখবেন, তখন হবে কি হয়তো আমরা রুট কজে যেতে পারবো না। মানে আমাদের ইনভেস্টিগেশনের একটা জিনিস হয়তো সবসময় যেটা যে ইউ ফাইন্ড আউট দ্য রুট কজ, ইউ কাম আপ উইথ দ্য প্রিভেন্টিভ কজ, প্রিভেন্টিভ অ্যাকশন। সো এই জিনিসগুলো হয়তো ওইভাবে ভালোভাবে হইলে তো ভালো, বাট আই এম নট দ্যাট হোপফুল। তাহলে তো আর এতগুলো অ্যাক্সিডেন্ট হতো না, তাই না? আপনি বিমানে বলেন অথবা এয়ারফোর্সে বলেন, আমরা তো রেট অফ অ্যাক্সিডেন্ট ইফ ইউ স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই and মানে and we have to do something about it definitely. জি ধন্যবাদ। আমরা যেটা ক্লিয়ারলি বুঝতে পারছি আপনার কথা থেকে সেটা হচ্ছে যে আপনার ক্যাব বেসিক্যালি রেসপন্সিবল ফর কমার্শিয়াল এয়ারলাইন্স, বাট মিলিটারি এয়ারলাইন্সের সিস্টেমটা ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এই কয়েক বছর পর পরই দেখা যাচ্ছে দু একটা দুর্ঘটনার আমরা সংবাদ পাই যে আপনার ফাইটার বিমান বা প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনা ঘটে। তাহলে এইখানে কি আপনার পিরিয়ডিক যে হ্যাজার্ড রিস্ক অ্যাসেসমেন্ট গুলা করা হয় কিনা বা সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম গুলা ইকোয়ের জন্য যে আপনার গাইডলাইন গুলো আছে সেটা এখানে তাহলে কোন রেগুলেশন গুলা আসলে মেইনটেইন হয়? এইগুলো হলো প্রত্যেকটা কান্ট্রির, যেমন ধরুন আমি যেটা বললাম, এখন আপনি আমেরিকান এয়ারফোর্সের একটা ইনভেস্টিগেশন রিপোর্ট কি আপনি পাবেন খুঁজে? এবং উইল দে অ্যাকচুয়ালি মেক ইট পাবলিক ডকুমেন্ট যে একটা স্টিলস এয়ারক্রাফট কেন মানে ক্র্যাশ করলো, কেন ইট ফেইল? আই মিন ইউ নট গেট ইট, কারণ এটাতে তো আপনার it's a country's secrecy, country's security is concerned, so directly concerned. So আপনি ওগুলো প্রোটোকল আলাদা। আমি এখন এটা আপনি খুবই ট্রুলি বলেছেন যে এটা ঠিক আছে, কিন্তু যখন পাবলিক লাইফ আপনার এফেক্টেড তখন তো পাবলিকের কোশ্চেন আসা স্বাভাবিক যে আপনার সেফটি সিকিউরিটি আপনি আপনার মতো করেই রাখেন, কিন্তু যখন এটা আমার উপরে এসে পড়তেছে তখন আমার তো সে থাকতে পারে। আপনার কাছে লাস্ট যেটা সেটা হচ্ছে যে আপনার বিশেষ করে আরবান এরিয়াতে অথবা আমরা যেখানেই এয়ারপোর্ট করি না কেন, যেখানে রানওয়ে করি না কেন, ডেফিনেটলি আপনার দেখা যাবে যে সেখানে কিছু স্ট্রাকচার গড়ে উঠছে। এখন ওই স্ট্রাকচার গড়ে উঠতে যাতে না পারে এটার অথরিটি বা এটা রেগুলেটরি যে কমপ্লায়েন্স যারা দেখবেন, কমপ্লায়েন্স মিট করতেছে কিনা সেগুলো একটা দেখবেন। আরেকটা হচ্ছে যে আপনি যখন বিশেষ করে হাই রিস্ক ফ্লাইট গুলা রান করবেন, যেমন মানে ফাস্ট সলো আপনার যে রাইডটা, তো এইগুলা যখন করবেন তখন কতটুকু আপনি ঝুঁকি বিবেচনা করতেছেন, আপনার ফ্লাইট পথ কিভাবে আপনি নির্ধারণ করতেছেন? কারণ you have a right question. See, আমরা সিভিল এভিয়েশনে অথবা আমাদের এরিয়াতে আমি যেই জায়গায় আমি কাজ করি, যাদের সাথে আমি কাজ করি, we have a standard process of risk assessment. Everything you do, every major task you do, every major decision you take, we do a risk assessment. Even I'm sure যে মানে আমি যেটা হইলে করতাম যে কোনো একটা অপারেশন হবে, there must be a protocol of risk assessment, should be, যে কি রিস্ক আছে। মানে এই এয়ারক্রাফটারকে যদি আমি দেখি যে ওকে, I mean, should I do this flight in here? What are the risks? If I have to eject, what are the choices? I mean, do we have enough clearance to eject? Do we have, কারণ আপনি eject করে চলে যাবেন, aircraft will hit something, but do we have enough clearance? এই রিস্ক অ্যাসেসমেন্ট গুলো করা হয় কিনা I'm not sure. ফর এক্সাম্পল যেমন ধরেন যদি আমার ফ্লাইট পাতে একটা স্কুল থাকে বা ক্রাউডি জায়গা থাকে, তাহলে আমি ছুটির দিনে করলে তো আমার সেই জায়গাটা থাকতো না, মানে জাস্ট আমি সেফলি বিবেচনা করেন। আপনি যদি যে কোনো কাজেরই, আপনি যদি একটা সিম্পল একটা কাজেরও যদি আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করেন যে হোয়াট আর দ্য রিস্কস, আই মিন আই ওয়ান্ট টু ডু দিস, হোয়াট আর দ্য রিস্ক, তা আপনার তো একটা আপনি অনেক সময় ছোটখাটো জিনিসেরও তো আমরা করি
যে এটা আমি করতে গেলে হোয়াট আর দ্য রিস্ক, আমি হয়তো মেন্টালি রিস্ক গুলো দেখে অ্যাসেস করি যে না আই ক্যান ডু ইট সেফলি। কিন্তু এইসব টেকনিক্যাল প্রফেশনে এয়ারক্রাফটে, যেমন আমাদের ধরেন আপনি এয়ারক্রাফটের ফুয়েল ট্যাঙ্কে আপনি এন্ট্রি করবেন, দেয়ার আর specific risk assessments to be done. Specific risks are there. Can they be mitigated? Are they all done? Are they all taken care of before you actually enter fuel tank? আপনি একটা অপারেশন করবেন, মানে এই যে আমি আপনাকে বললাম যে এটা ফ্লাই করলো, ওকে ফ্লাই করলে ইজেক্ট করার মানে ক্র্যাশ করার তো একটা পসিবিলিটিস থাকে। So can we safely eject it? Do we have enough clearance to eject? Do we have, I mean, is it viable to eject in such a densely populated area? So, মানে এই জিনিসগুলা মানে সিভিল এভিয়েশনে কি হয়, সিভিল এভিয়েশনে আপনার ফ্লাইট রুটস আর ভেরি, আপনি যেরকম রাস্তায় যেরকম রাস্তা আছে, the flight routes are defined. আপনি তো ফ্লাইট রুটের ডেভিয়েট করতে পারবেন না, ইটস ডিফাইন্ড। এবং ওই ফ্লাইট রুটের আশেপাশে আপনার তাকে এটাই করা হয়। সো এখন ওইটাই আমি বললাম যে আমার মনে হয় যদি এই মিলিটারি অপারেশনটাও হোয়াট এভার দ্য অপারেশন, যদি একটা রিস্ক অ্যাসেসমেন্ট ওনাদের থাকতো প্রত্যেকটা কাজে, তাহলে হয়তো এই জিনিসগুলো আগেই ধরা পড়তো। এইগুলা যে যে ঠিক আছে। আমি ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের আরেকজন প্যানেল মেম্বার প্রফেসর ডক্টর আদিল মোহাম্মদ খান, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ লার্নার্স, জয়েন করেছেন। আমরা আপনি হয়তো একটু দেরিতে জয়েন করছেন স্যার। আমাদের অনেকগুলো ডিসকাশন হয়েছে এবং আরবান প্ল্যানিং এরও বেশ কিছু কথা আসছে এখানে এভিয়েশন সেফটির সাথে। সো এখানে যেটা আছে যে আপনার যে রুলস রেগুলেশন ইকোয়ের যে গাইডলাইন আছে, কোনো একটা রানওয়ের পাশে আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে সেটার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে। সো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে সেই কমপ্লায়েন্স গুলা যেটা থাকা দরকার সেটা কতটুকু হচ্ছে, বা আমরা একটা যদি এটা ফ্লাইট পাথে পড়ে, বিশেষ করে রানওয়ে স্ট্রেট লাইনে পড়ে, তাহলে যে কমপ্লায়েন্স গুলো থাকা দরকার আসলে এটা মিট করছে কিনা, বা আপনার এই বিষয়ে যদি মন্তব্য করার কোনো সুযোগ থাকে। প্রফেসর আদিল মোহাম্মদ খান। অসংখ্য ধন্যবাদ এবং যারা প্যানেলিস্ট আছেন সবার প্রতি সালাম এবং কৃতজ্ঞতা। আমার অন্য একটা প্রোগ্রাম থাকাতে আমার জয়েন করতে একটু দেরি হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। এবং আমি শুনছিলাম বিজ্ঞ প্যানেলিস্টরা বলছিলেন ওনাদের যে নলেজ থেকে আসলে রাইটলি ওনারা বলছিলেন, এবং আমি যেহেতু প্ল্যানিং এর অংশটা আমার হয়তো বলার প্রয়োজন এবং আপনি তাই মেনশন করেছেন। দেখেন আসলে অ্যাক্সিডেন্ট তো তখনই অ্যাক্সিডেন্ট যখন আমরা সকল কমপ্লায়েন্স আমরা মিট করব এবং তারপরে কোনো একটা ঘটনা ঘটবে, তখন সেটা অ্যাক্সিডেন্ট। এবং মানে এই ধরনের এয়ারপোর্ট সেটা তো সারা পৃথিবীতে আছে, এবং এয়ারপোর্টের জন্য যেমন সিভিল এভিয়েশন স্ট্যান্ডার্ড আছে, ঠিক তেমনি আমাদের প্ল্যানিং কিছু গাইডলাইন আছে এয়ারপোর্ট এবং তার আশেপাশের অঞ্চলগুলো কিভাবে ডেভেলপমেন্ট করলে আমরা রিস্ক ফ্যাক্টরটা কমাতে পারি। এখন আমরা যদি খেয়াল করি, আলোচনা এসেছে যে যখন আমাদের এই এয়ারপোর্টটা তৈরি করা হয়েছিল 60-এর দশকে প্ল্যান করা হয়েছে, পরবর্তীতে 80-এর দশকে গিয়ে সেটা হয়তো ফাইনালি রান করেছে। তখন তো আমাদের এয়ারপোর্টের আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো প্রকৃতপক্ষে এয়ারপোর্ট শহর থেকে দূরে ছিল, এবং এয়ারপোর্টের আশেপাশে প্রচুর ফাঁকা জায়গা ছিল যেগুলো আমাদের এয়ার সেফটি, বিশেষ করে অ্যাপ্রোচ রোডের আশেপাশের যে সেফটিটাকে এনশিওর করে। তাহলে বিশ্বের অন্য দেশেও এয়ারপোর্ট গুলো যেগুলোতে দূরে থাকে সেগুলো সেক্ষেত্রে অনেক জায়গা দেখি যে বাফার জোন বলে, বাফার জোনে সেই ধরনের হয়তো লেস ডেভেলপমেন্ট এরিয়া থাকে। তো আমাদের ক্ষেত্রেও তাই ছিল। তাহলে পরবর্তীতে যখন আমাদের শহরগুলো বড় হতে থাকলো, সেই বড় হতে গেলে নিশ্চয়ই শহর বড় হবে, যে কোনো দেশটা প্রায় হয়, কিন্তু শহর বড় হওয়া এক জিনিস, আর শহরের বড় হতে গেলে এই ধরনের এয়ারপোর্ট বা তার আশেপাশের এলাকা সেটা তো কনজার্ভ করা, বিশেষ করে অ্যাপ্রোচ এলাকাটা কনজার্ভ করা। এবং সেখানে দুই ধরনের বিষয়, একটা হচ্ছে যে তার হাইট জোনিং বা হাইট রেস্ট্রিকশন নিয়ে আসা, আর একটা হচ্ছে ইউজ জোনিং। তো আমাদের দেশে যেটা হয়েছে মূলত হাইট জোনিংটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু ইউজ জোনিং যে গুরুত্ব দেওয়া হয় নাই, যে সেই অ্যাপ্রোচ এলাকাতে টেক অফ এবং ল্যান্ডিং এর দুই ডিরেকশনে ইউজ জোনিং এর ক্ষেত্রে কি কোনো ডিরেকশন ছিল কিনা। পার্টিকুলারলি উত্তরা এবং দিয়াবাড়ি, বিশেষ করে মাইলস্টোন তো দিয়াবাড়ি এলাকাতে আমরা যদি রেফার করি 1995 যে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান 1995 তৈরি করা হয়েছিল, তখন আমাদের এই
দিয়াবাড়ি উত্তর এলাকাগুলো, সে এলাকাগুলো আমাদের টপোগ্রাফিক্যালি সে এলাকাগুলো রিলেটিভলি নিচু ছিল, তাই সেখানে অনেক জলাশয় জলাধার ছিল, সেখানে ওয়াটার রিটেনশন এলাকা ছিল, ফ্লাড ফ্লো জোন এবং সাব ফ্লাড ফ্লো জোন ছিল। আমরা যদি দুইটা জিনিস কনসিডার করি, একটা হচ্ছে যে ঢাকার যে ওয়াটার রিটেনশন এবং এর সাথে আমাদের এয়ারপোর্ট এলাকার আশেপাশের এই যে উড্ডয়ন এলাকা, অ্যাপ্রোচ এলাকা, সেই এলাকাগুলোকে আমরা যদি সত্যিকার অর্থে সেভ করতে চাই, তাহলে ডিএমডিপি তে বলা ছিল সেই এলাকাগুলো কনজার্ভ করতে এবং সেখানে ডেভেলপমেন্ট অ্যালাউ করা যাবে না। এখন এই ধরনের বিষয় 1995 ছিল। তো সেইটা পরবর্তীতে মানে 2000 সালের পর থেকে এইসব এলাকাগুলো, বিশেষ করে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের 2000 এর পরে উত্তরা যে থার্ড ফেজে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনাটা পুরোটাই এই ধরনের নিচু এলাকা, ওয়াটার রিটেনশন এলাকা, সেটার উপরে ডেভেলপ করা হয়েছে। অল্প কিছু মানুষ বা কিছু যারা প্লট পেয়েছেন তাদেরকে সুবিধা করার জন্য বিশাল একটা এই ধরনের এলাকা, যার মধ্যে আমাদের এরোপ্লেনের অ্যাপ্রোচ এরিয়াটা পড়ে, সেগুলো সহ আমাদের কি করা হলো, এটাকে কনভার্ট করা হলো। এবং তখনই এই যে অ্যাপ্রোচ এরিয়ার হাইট জোনিং এর বাইরে যে আমাদের দিতে হবে যে ল্যান্ড ইউজ কনসিডারেশন, সেটা একদমই বিবেচনা করা হয় নাই। এবং এই ধরনের বিবেচনা না করার পরবর্তীতে যেটা হলো, এই উত্তরা থার্ড ফেজের পরবর্তীতে যে দিয়াবাড়ি এবং আশেপাশের যে এলাকাগুলো থার্ড ফেজের বাইরে, সেখানে বেসরকারি প্রতিষ্ঠান বা গোষ্ঠী তারা বিভিন্ন ভাবে এলাকাগুলো দখল করে ফেললো এবং অনেকেই সেখানে ডেডিকেটেড আমাদের যে ওয়াটার রিটেনশন এলাকা, খাল, জলাশয়, জলাধার, সেগুলো ভরাট করে করে প্রতিষ্ঠান করলো। এবং মাইলস্টোনের কি অংশ, মাইলস্টোন স্কুল কলেজের অংশের মধ্যে জলাশয় ভরাটের অভিযোগ আছে এবং এগুলো নাকের ডগায় হয়েছে। এবং সারা পৃথিবীতে যেটা হয়, অ্যাপ্রোচ এরিয়াতে ল্যান্ড ইউজের কিছু কনসিডারেশন থাকে, যে আমাদের এয়ারপোর্ট থেকে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত অ্যাপ্রোচ এরিয়া বিবেচনা করে এর মধ্যবর্তী এলাকাতে স্কুলের মতো যেখানে অধিক জনসংখ্যা বা অধিক মানুষের সমাবেশ হয়, কোনো উপাসনালয়, কিংবা সেখানে লেখা আছে যে আমাদের প্ল্যানিং কনসিডারেশন হাই ডেন্সিটি রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে অনেক মানুষ থাকবে। হ্যাঁ, বাইরের দেশে অনেক দেশে লো ডেন্সিটি, হ্যাঁ, একতলা দুতলা বাড়ি, ছাড়া ছাড়া বাড়ি, এগুলো অনেক জায়গাতে আছে। কোনো কারণে যদি সেখানে অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেখানে ক্যাজুয়ালিটি কম হবে। কিন্তু হাই ডেন্সিটি রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, যেখানে অনেক মানুষ আসে, এবং স্পেসিফিক্যালি এই ধরনের আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, যেগুলো হাইলি পপুলেটেড এরিয়া থাকে, সেগুলো অ্যালাউ করা হয় না। তাহলে এই বেসিক গ্রামারটা আমরা ফলো করি নাই, এবং ডিএমডিপির যে নির্দেশনা সেটাকে ভায়োলেট করে আমরা এই ব্যত্যয়গুলো করেছি। পাশাপাশি আমরা হাইট জোনিং এর ক্ষেত্রে অনেক ব্যত্যয় করেছি। এদিকে উত্তরা, ওইদিকে বাড়িধারা, গুলশান, সেসব এলাকাতেও অ্যাপ্রোচ এলাকাতে যে ধরনের রেস্ট্রিকশন থাকা উচিত ছিল সেগুলো ভায়োলেশন হয়েছে পরবর্তীতে, এবং অনেক হাইট রেস্ট্রিকশনও ওভারলুক করা হয়েছে। এবং ক্ষেত্র বিশেষে অনেকগুলো বড় বড় হোটেল, হ্যাঁ, হোটেল তারা রাজুক থেকে এবং বেসরকারি বিমান চলাচল থেকে যে পরিমাণ উচ্চতার ভবনের অনুমোদন নিয়েছিল, সেটাকে ভায়োলেট করে তারা আরো অধিক উচ্চতার, অধিক ফ্লোরের ভবন বানিয়েছে। এগুলো নিয়ে মিডিয়া রিপোর্ট করেছে। বিস্ময়কর ভাবে কোনো মিডিয়া রিপোর্টের পরেও এগুলোর সাথে সরকারের প্রভাবশালীরা জড়িত ছিলেন, তারা রাজুককে ম্যানেজ করেছেন, মন্ত্রণালয়কে ম্যানেজ করেছেন, যার ফলে তেমন কোনো ধরনের সারা শব্দ হয় নাই। এবং এগুলোকে দেখে পরবর্তীতে অন্যরা উৎসাহিত হয়েছে যে না, হাইট রেস্ট্রিকশন এখন মনে হয় তেমন চলে না। এখন মানে 20 বছর আগেও আমাদের অ্যাপ্রোচ রোডে ভিজিবিলিটি এবং অন্যান্য কনসিডারেশন, আমাদের প্লেন গুলো যেগুলো কনসিডার করে আমার হাইট রেস্ট্রিকশন দেওয়া হতো, এগুলো তো চেঞ্জ হয় নাই। কিন্তু আমাদের ধারণা হয়েছে অনেকে ভায়োলেশন শুরু করেছে, যার ফলশ্রুতিতে এই ভায়োলেশনটাই নর্মস হয়েছে এবং অনেকেই যারা গোষ্ঠী প্রভাবশালী তারা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। তো এই ফলশ্রুতিতে এই পুরো বিষয়টা, প্ল্যানিং এর যে ভায়োলেশন, ল্যান্ড ইউজের ভায়োলেশন, এটা একটা বিশাল একটা চক্র, তারা এই কাজগুলো করেছে। এবং এগুলো নিয়ে মানে কেউ কখনো মানে মানে আমরা যারা কম বেশি কথা বলেছি সেগুলোকে সরকার আমলে নেয় নাই, কিন্তু আমাদের ধারণা ছিল অন্তত এই জুলাই অভ্যুত্থানের পরে, পট পরিবর্তনের পরেও এগুলো নিয়ে আলাপ হবে। হ্যাঁ, যে কারা ভায়োলেট করেছে, দুইটা ভায়োলেশন, হাইটের ভায়োলেশন এবং যারা ল্যান্ড ইউজের ভায়োলেশন করেছে। শুধু এই যে উত্তর এলাকা না, সারা ঢাকা শহরেরই এই ভায়োলেশন গুলো নিয়ে যদি আমরা কথা বলি, সরকার যদি একটা শ্বেতপত্র প্রকাশ করার উদ্যোগ নিত, তাহলে ভবিষ্যতে ভায়োলেশন নিয়ে অনেকে সেই অর্থে তারা সেটা থেকে সতর্ক হতো। কিন্তু এগুলো তো কিছুই হয় নাই। এবং আরেকটা বড় বিষয়, এই যে মাইলস্টোনের যে বিল্ডিং এ আমাদের কলাপস হয়েছে প্লেনটা, এই ধরনের বিল্ডিং গুলো, সরকারি বিল্ডিং বা স্কুলের বিল্ডিং গুলো যদি যথাযথ অনুমোদন প্রক্রিয়াটা অনুসরণ করতো, তাহলে কোনোভাবেই এই যে দোতলা ভবনে একটা এক্সিট, একটা গেট, সেই গেট দিয়ে বিল্ডিংটা অনুমোদন পাওয়ার কথা না। আমাদের বিএনবিসি ইমারত বিধিমালা সেখানে বলে এই ধরনের সমাবেশ বা যেখানে ইনস্টিটিউশন থাকে সেখানে অবশ্যই বিকল্প সিঁড়ি থাকতে হবে, দোতলা হোক আর 10 তলা হোক।
কারণটা কি, কোনো কারণে সেই গেটে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে যেন বিকল্পভাবে অধিক সংখ্যক যেহেতু সেখানে মানুষ থাকে সেখানে বেরোতে পারবে। কিন্তু বিস্ময়কর ভাবে এখানে একটা সিঁড়ি এবং আরো বিস্ময়কর যে পুরো ভবনটাকে গ্রিল দিয়ে আবদ্ধ, যার ফলে একটা কেজ হয়ে গিয়েছিল। যখন এই বিমানটা পড়লো এবং বিস্ময়কর ভাবে এই বিমানটা সেই একটা মাত্র যে গেট, সেই গেটের মধ্যে গিয়ে আটকে গেল। তাহলে আমাদের বাচ্চাদের বের হওয়ার কোনো জায়গা নাই, বিকল্প কোনো সিঁড়ি নাই। পরে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড পিছনের দিকে জানালা ভাঙে, গ্রিল ভেঙে বিকল্পভাবে উদ্ধার করেছে। কিন্তু এটা প্রায় নিশ্চিত যে এই ভবনটা অনুমোদনহীন ভাবে বানানো হয়েছে। এবং এভাবে শুধু এই বিল্ডিংটা তো একটা কেসের কারণে, কিন্তু ঢাকা শহরে এরকম অনুমোদনহীন ব্যর্থ করে যে কত কিছু করা হয়েছে এবং সবাই নিজের সম্পর্ককে ব্যবহার করেছে, এই যাদের মাসেল পাওয়ার ব্যবহার করেছে। হ্যাঁ, তো এই যে যদি চর্চা থাকে প্ল্যানিং কে ডিসরিগার্ড করা, এবং এই ডিসরিগার্ড প্ল্যানিং করার পেছনে আমি এখানে বলতে চাই, অনেকে এখানে সম্মানিত লোকজন আছেন, যে আমাদের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী, আমাদের যারা বিসিএস ক্যাডার বাহিনী, তাদের অধিকাংশই যে হাউজিং এলাকাগুলো সেগুলো জলাশয় জলাধার ভরাট করে করা। তাহলে যারা রাষ্ট্রকে জ্ঞান দেয় তাদের হাউজিং এর এত ডিমান্ড যে তারা প্রত্যেকে প্লট ভিত্তিক হাউজিং করবে এবং সবাই জলাশয় জলাধার ভরাট করবে। পুরো রাষ্ট্রচক্র, আমলাতন্ত্র, সামরিক তন্ত্র, পুলিশ তন্ত্র, হ্যাঁ, এবং আমাদের লোভ, নাগরিকদের লোভ, যারা ব্যবসা করেন তাদের লোভ, এই মিলে যেই একটা প্ল্যানিং এর একটা সিস্টেম তৈরি করেছি, নাম দিয়েছি প্ল্যানিং। এটা তো আসলে প্ল্যানিং না, এটা হচ্ছে যে স্বেচ্ছাচারিতা। এই স্বেচ্ছাচারিতা কখনো কখনো প্ল্যানিং এর নাম দিয়ে জায়েজ করা হয়েছে। এবং আমরা যে ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যানিং এর একটা বড় পার্ট, উন্নয়ন নিয়ন্ত্রণ করব, কোথায় প্রয়োজন সেখানে করব, যেখানে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, আমাদের অ্যাপ্রোচ এরিয়াতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। এর বাইরে তো মানে সারা আদিগন্ত এলাকা রয়ে গেছে। তাহলে আদিগন্ত এলাকায় আমি আরবানাইজেশন করি তার গ্রামার মেনে, আর অ্যাপ্রোচ এরিয়াতে সিভিল এভিয়েশনের গ্রামার মেনে, ল্যান্ড ইউজের গ্রামার মেনে আমরা করি, প্ল্যানিং এর গ্রামার মানি, তাহলেই তো হতো। মানে কথা বারবার বলা হয় নগরায়ন হচ্ছে, চাপ হচ্ছে, আমরা কি নগরায়ন করবো না? অবশ্যই নগর করবো, কিন্তু সকল গ্রামার মেনে করবো। এই গ্রামার গুলো বিগত সময়গুলোতে কেউ মানার আগ্রহ দেখে না, সর্বোচ্চ ভাবে রাষ্ট্রযন্ত্রী করে নাই। রাজুক যখন ফ্লাড ফ্লো জোনের উপরে এই ধরনের একটা থার্ড ফেজ প্ল্যান করতে পারে, তাহলে আমরা কার কাছে আশা করব? তাহলে এই যে আসার জায়গা, যে প্ল্যানিং অথরিটি, ডেভেলপমেন্ট কন্ট্রোল অথরিটি, রাজুকের মূল তিনটা কাজ, প্ল্যানিং, ডেভেলপমেন্ট, কন্ট্রোল এবং ডেভেলপমেন্ট। সে মূলত ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী, প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট কন্ট্রোলটা করতে আগ্রহী না। শুধু রাজুক না, এখানে রাজুক হচ্ছে নামমাত্র আসলে মন্ত্রণালয়। হ্যাঁ, মন্ত্রণালয় থেকে সচিব, মন্ত্রী, তারা এই কাজটা করেছে। নামে বলি বারবার রাজুক, কিন্তু আসলে মূল পুরো বিষয়টা মন্ত্রণালয়ের মাধ্যমে হয়। তাহলে মন্ত্রণালয় এবং রাষ্ট্র এবং এই ধরনের বিভিন্ন পরিবেশের ভায়োলেশন, এটা শুধু এই কেস না, অনেক কেসে নদী ভরাট, খাল ভরাট, এখানে মন্ত্রণালয়ের বাইরে পিএম থেকেও অর্ডার যেত যে এটা আমার লোক, তাকে ছাড় দিতে হবে। তাহলে এই যদি রাষ্ট্রযন্ত্রের অবস্থা হয়, তাহলে তো আমাদের যে জীবনের নিরাপত্তা, আমরা তো বাদ দিলাম, আমাদের সন্তানদের নিরাপত্তা তো এইরকমই হওয়ার কথা। এবং সন্তানরা তারা মারা গিয়েছেন স্কুলের বাইরেও মারা যান, কিন্তু যেহেতু রাষ্ট্রযন্ত্র এইভাবেই একটাকে অ্যাকসেপ্টেন্সের মধ্যে নিয়ে গেছে এবং বলছে যে উন্নয়ন বা ব্যবসা আগে, হ্যাঁ, জীবনের নিরাপত্তা পরে, তাহলে যা হওয়ার কথা তাই হয়েছে। এবং এখান থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, ভবিষ্যতে তার রিপিটেশন হবে। তবে আমরা দাবি করছি যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, একটা ইনভেস্টিগেশন, শুধু এই যে উত্তরা বা তার আশেপাশে না, পুরো ঢাকা শহরে ল্যান্ড নিয়ে যত নৈরাজ্য হয়েছে, বিল্ডিং নিয়ে নৈরাজ্য হয়েছে, যতগুলো ভবনের উচ্চতা নিয়ে যত নৈরাজ্য হয়েছে, এটা আমরা করতে থাকি। আর এই যে অ্যাপ্রোচ লাইন, এয়ারপোর্ট তো বিকল্প এয়ারপোর্ট লাগবে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু ঢাকা এয়ারপোর্টকে এখান থেকে সরানো যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকেশনে আছে। তো এইটার আমাদের অ্যাপ্রোচ এরিয়াটাকে সেভ করতে গেলে সেখানে আমাদের ভায়োলেশন গুলো তদন্ত হোক, যেটা ডোয়েবল, যেসব ডোয়েবল রিপ্লেসমেন্ট বা তাদেরকে সময় দিয়ে তাদেরকে ধীরে ধীরে অ্যাপ্রোচ এরিয়াতে যত আমাদের এই ধরনের জনঘন ব্যবহারগুলো, সেগুলোকে ধীরে ধীরে সরানোর জন্য টাইম ফ্রেম বেঁধে দিয়ে করবো, যেন 10 বছর পরে হলো আমরা এই এলাকাগুলোকে নিরাপদ করতে পারি। কেননা এই নিরাপত্তার কোনো বিকল্প নাই। আর বিকল্প যে আমাদের যদি এয়ারপোর্ট লাগে সেটা আমরা করবো, এয়ারফোর্সের জন্য যদি এয়ারপোর্ট আলাদা প্রয়োজন হয়, ট্রেনিং এয়ারপোর্ট, সেগুলো করবো, সেগুলো প্ল্যানিং মাফিক হতে হবে। কিন্তু যদি আমরা প্ল্যানিং কে ডিসরিগার্ড করতে থাকি এবং শুধুমাত্র আমাদের মানে গোষ্ঠীর চাওয়াকে যদি আমরা সর্বোচ্চ প্রাধিকার দিই, তাহলে শুধু শিশু না, আমাদেরও মনে ভবিষ্যতে কোথাও না কোথাও বেঘরে প্রাণ দিতে হবে আর কি। তো এই আপিলটা রাখি যে আমরা যে যেখানে আছে অন্তত প্ল্যানিংটা যেন আমরা মানার চেষ্টা করি এটা, এবং ডেভেলপমেন্ট কন্ট্রোল বলে যে শব্দটা আছে, সেই কন্ট্রোলটাকে যেন আমরা শ্রদ্ধা করি। এই শ্রদ্ধা বোধটা আসলেই হয়তো রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা কোনো এক ফেজে হয়তো আমরা ধীরে ধীরে উন্নতির পথে হাঁটতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দর করেই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে অপরিকল্পিত নগরায়নের যে সমস্যাটা শুধু আমাদের যে এয়ারপোর্টের পাশে তা না, আমাদের এই ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি খুব হাই রিস্ক ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিসও আছে।
এবং যখন দুর্ঘটনা হচ্ছে তখনই আমরা কথা বলি, কিন্তু উন্নতি এখান থেকে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি না। তো সেই সমস্যা আমাদের আছে, করাপশন আছে। এবং আরেকটা বড় জিনিস যেটা আপনি বললেন যে আমাদের বিশেষ করে যে ফ্যাসিলিটিস গুলা গড়ে উঠছে, এদের অনেকেরই লাইসেন্স আছে। তারা লাইসেন্স যখন নিচ্ছেন তখন হয়তো সেটা কমপ্লায়েন্ট করার জন্য যেভাবে লাইসেন্সটা নেওয়া দরকার নিচ্ছেন, এরপরে লাইসেন্স নিয়ে ভায়োলেশন করছেন। ভায়োলেশন যখন করছেন তখন বিষয়টা বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে ঝুঁকি বিবেচনা করার ব্যাপার, যেমন এখানে আমাদের কথা আসছিল যে আসলে যে ফ্লাইট পাথ গুলা ডিজাইন করা হয়েছে বিশেষ করে হাই রিস্ক ফ্লাইটের জন্য, তখন ঝুঁকিটা আসলে চিন্তা করা হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন। আবার এট দ্য সেম টাইম যে স্কুলটা ওখানে আসছে এয়ারপোর্টের পাশে, তারা কি ঝুঁকি বিবেচনা করেছে যে এখানে একটা দুর্ঘটনা হলে বাচ্চাগুলা কিভাবে বের হবে? তো সব বিষয়গুলাই আলটিমেটলি হয়তো এই বড় ধরনের ডিজাস্টার আমাদের জন্য নিয়ে আসছে। এবং এই ধরনের ডিজাস্টার আমাদের আমরা আজ এয়ারক্রাফট ক্র্যাশ দেখছি, বিভিন্ন সময়ে প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, এবং যার সাথে আসলে এই অপরিকল্পিত নগরায়নের একটি সম্পর্ক আছে। এবং এই জায়গা থেকে বের হলে আপনি যে প্রস্তাবগুলা যে আশাবাদ ব্যক্ত করলেন এবং যে ধরনের বিষয়গুলা তুললেন, এগুলা আসলে যদি না হয় তাহলে আমরা এই থেকে পরিত্রাণ পাবো বলে আমার মনে হচ্ছে না। এবং আমরা দেখতেছি যে অ্যাক্সিডেন্ট গুলা রিকার করতেছে। সো আরেকটা জিনিস আমরা এখানে আজকে আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে আপনার আমাদের যখন সিভিল এভিয়েশনে কোনো প্রবলেম হচ্ছে সেটা আমরা জানতে পারছি, কিন্তু যখন মিলিটারি বা ফাইটার জেট গুলা দুর্ঘটনা হচ্ছে এটা নিয়ে আসলে খুব একটা কথাবার্তা হয় না। এবারই বেশি হচ্ছে কারণ আমরা এর আগেও দুর্ঘটনা দেখেছি, এবারই বেশি হচ্ছে কারণ এখানে অনেকগুলা বাচ্চা জীবন গেছে এখানে, যার কারণে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। সো এইখানেও এবং পুরো যে বিষয়টা আসলে সামনে আসছে সেটা হচ্ছে যে আমাদের যে মেইনটেনেন্স প্রোগ্রাম এবং কমার্শিয়াল এয়ারলাইন্সে যেমন চাকা খুলে যাওয়ার মতো একটা ঘটনা, এগুলা আমাদেরকে একটু ভয়ের কারণ হয় যে আসলে আমাদের যে ইন্সপেকশন মেইনটেনেন্স এবং যে কমপ্লায়েন্স গুলো আছে সেটা আসলে অন পেপারে আছে নাকি প্র্যাকটিসে আছে। কারণ অন্যান্য জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে কমপ্লায়েন্ট নাই, কিন্তু এরোস্পেস ইন্ডাস্ট্রিতে আমাদের সেখানে কতটুকু কমপ্লায়েন্ট সেটা আসলে আমাদের জন্য অনেক ক্ষেত্রে আমরা জানি না। এবং এটা যদি অন পেপারে থাকে, ইন প্র্যাকটিসে না থাকে, সেটা আসলে হয়তো ভবিষ্যতে আবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। সো এখন আমাদের প্যানেল মেম্বারদের কাছ থেকে আমরা শুনলাম, আমরা বেশ কিছু হ্যান্ড রেইজও দেখতে পাচ্ছি। আমরা এখন আমরা অন্যদের কাছ থেকেও কোশ্চিন নিব। এখন আমি একটু হচ্ছে যারা হ্যান্ড রেইজ করছেন তাদেরকে একটু বলবো, আমাদের যে স্পিকার ছিলেন ওনারাও হ্যান্ড রাইজ করছেন, তো তাদের কাছে যাওয়ার আগে একটু আমি আরো কয়েকটা হ্যান্ড রাইজ আছে, যেমন আমজাদ ভাই আছেন। আমজাদ ভাই আপনি যদি একটু আনমিউট করে করেন বা। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে ইয়াসির আহমদ ভাই? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসলে আজকের যে আলোচ্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের বর্তমান সমসাময়িক যে ঘটনা ঘটে গেল তার উপরে একটা আলোকপাত। এবং আজকে যারা গুরুত্বপূর্ণ প্যানেল মেম্বার আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল, আমি ইঞ্জিনিয়ার আমজাদ বলছিলাম আবুধাবি থেকে। যে যুদ্ধ বিমানটা মাইলস্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হলো, এই ক্ষেত্রে আমার জানার একটা বিষয় হচ্ছে যে বিমানের যে কন্ট্রোলিং যে সিস্টেম থাকে, যে সফটওয়্যারের মাধ্যমে পাইলট কন্ট্রোলিং করেন, সেটা কি কোনো হ্যাক হওয়ার কোনো ইয়ে আছে কিনা, বা সুযোগ আছে কিনা, কিংবা এটা আমাদের শত্রুপক্ষ যারা আছেন তারা এটাকে হ্যাক করে এটাকে ক্র্যাশ করার কোনো ধরনের টেকনোলজি আছে কিনা? তো এটা আমার সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। জি, ধন্যবাদ আমজাদ ভাই। আমরা আমাদের এক্সপার্টদের কাছে যাব, তার আগে আরো কিছু কোশ্চেন নিয়ে নিই। আমাদের আসলে সময় আমরা 10 মিনিট পরে শুরু করেছি, সো আমাদের আর 12 মিনিট মতো সময় আছে যদি আমরা ওই 10 মিনিটটাকে নিয়ে শেষ করতে চাই আজকে আমাদের প্রোগ্রাম। সো আমি আরো বেশ কিছু কোশ্চেন নিয়ে তারপরে আমি আমাদের এক্সপার্ট মেম্বারদের কাছে যাব। সো এখন সরফরাজ ভাই আপনার হ্যান্ড রেইজ দেখছিলাম। জি, আসসালামু আলাইকুম। জি, একটু সংক্ষেপে আপনার প্রশ্নটা বা কমেন্টটা যদি করেন। না, কমেন্টটাই হবে, কারণ হলো কি যে দেশে অনিয়মটা হলো নিয়ম।
সেখানে আমরা আমাদের আলোচনা বা আমার যে কোনো বিষয়ে আলোচনা করতে হলে একটু গুড়ার থেকে আসা উচিত। সেগুলো এখানে কিছু আসছে, বিশেষ করে ডক্টর আদিল যে কথাগুলো বললো সেটা হলো আমাদের সবচেয়ে মোদ্দা কথা, যে একটা জাতি যখন আমরা উপরের দিকে যাব, আমরা কিভাবে যাব? আমাদের চোখের সামনের উপর কিছু দেশ, এই যে জাপানিকে আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে সভ্য এবং সুশৃঙ্খল। তো আমরা মনে করি যে এই আলোচনার একেবারে মোটা দাগে যদি আমি বলি যে একটা দেশের আইন ইজ নট যথেষ্ট, আমাদের আইন সবগুলো পৃথিবীর আইনের থেকে খারাপ, উন্নত, কিন্তু সেটা এই যে আমাদের সেখানে প্রতিফলন ঘটে না, তাহলে সমস্যাগুলো কোথায়? অর্থাৎ সিস্টেম গুলো আমাদের করাপ্টেড। তাহলে আমরা মনে করি কি যে আসু যে আমরা কাজগুলো করতে পারি, আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করার আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা যে আন্দোলনগুলো করতে পারি সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। কি যে আমাদের 1 নম্বর আন্দোলন হলো যে আমরা সাংস্কৃতিক আন্দোলন করতে চাই, একটা দেশের ভিতর থেকে সবাই সচেতন হওয়া। আর একটা আন্দোলন আমরা করতে পারি যে এদেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, যেটা জাপান করছিল, যেটা সিঙ্গাপুর করছে। তো এই কাজগুলো যদি আমরা শিক্ষা ব্যবস্থার ভিতর না আনতে পারি, নিয়মগুলো, এখানে আর একটা জিনিস আমি যুক্ত করে শেষ করি, কারণ হলো এই কথাগুলো একবারে আমার শেষ, কারণ এই কথাগুলোর ভিতর অনেক বিষয়, তবে আমি এক কথায় এগুলো মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে একটা এই যে শব্দ দূষণ, আমাদের মতো সমাজে শব্দ দূষণ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমলে নেওয়া হয় না, তার ভিতরে একটা শব্দ দূষণ। এই যে এই ধরনের একটা বড় স্কুল, এত বড় একটা হাই ডেসিবেল, 65 ডেসিবেলের উপরে কোনো শব্দ আমাদের জন্য এটা খুবই খারাপ, এবং তার ভিতরে শিশুদের জন্য এটা মারাত্মক। জি জি এই যে ধন্যবাদ। যেটার ভিতর, জি, তো এই ধরনের এক্স্যাক্টলি আপনার কথাটা মেনে আমি বলতেছি যে বিশেষ করে এই স্কুলেরই তো আপনার একটা অনুমোদন পেয়েছে। সো এই জায়গায় তো স্কুল যেহেতু একটা মানে আপনার মানে হাই সাউন্ড পলিউশনের যে সুযোগ আছে যেখানে, সেখানে তো আসলে স্কুলের অনুমোদনই পাওয়ার কথা না। সো সব জায়গায় আসলে আপনি বলছেন এক্স্যাক্টলি। ওটা আমি একেবারে এক কথা আবার শেষ করি যে আমাদের এখন যে কাজটা আমরা করতে পারি, ডক্টর ইয়াসির, যে আমাদের উচিত হলো যে আন্দোলনগুলো করা। কারণ ঢাকা শহরে যদি আজকে একটা ভূমিকম্প হয়, একটা যদি আগুন লাগে, ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং আছে, যেখানে আগুন লাগলে একটা ফায়ার ফাইটের গাড়ি তো প্রশ্ন, এটা হোজ যাওয়ার পর্যন্ত জায়গা নেই। তো আপনি ডিজাস্টারের উপরে আমরা দাঁড়াই, কিন্তু এটা খালি মনে রাখতে হবে। তাহলে এটা তো আমরা এইভাবে আলোচনা করে শেষ করতে পারবো না। আমি মনে করি কি যে আমাদের যে আন্দোলনটা এখন হওয়া উচিত, সাধারণ মানুষ হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, যে আমরা দুই জায়গাতে আন্দোলনটা গড়ে তুলবো, সেটা সমাজের ভিতর থেকে আসুক এই আন্দোলনটা, সেটা সেই রুট পর্যায়ে তো আমরা শিক্ষা ব্যবস্থা আমাদের ঢেলে সাজানো উচিত, আর শিক্ষা ব্যবস্থা সবগুলো আনতে হবে, যেটা জাপান আনছে। বললাম, আবার বলছি যে সেফটি এগুলো কিন্তু তাদের স্কুলে শেখানো হয়। তো যাই হোক, তো আমরা আরেকটা হলো সাংস্কৃতিক আন্দোলন। এখানে নওশাদ ভাই আছেন, তিনি এই সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা, তাকে সামনে রেখে কথাটা বলতে পারে আমি খুবই আনন্দিত। আপনারা ভালো থাকেন। আমাদের অনেক ফলপ্রসূ আলোচনা হলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের আর খুব বেশি সময় নাই, আমি একটু সংক্ষেপে আরো দুই একটা হ্যান্ড রেজ আমরা দেখতেছি, তারপরে আমরা প্যানেল মেম্বারদের কাছে যাব। এমডি এম হুসাইন, আপনি একটু সংক্ষেপে যদি 1 মিনিটের মধ্যে যদি একটু আপনার ইমরান আরাফাত, আমার নামটা এমডি হোসেন লেখা আছে। আচ্ছা, আমি এখানে আর প্রশ্ন রাখবো না, এই জন্য রাখবো না যে অনেকগুলো জিনিস জানতে পারছি। আমি ডক্টর আদিল খানের সাথে যে একমত। দ্বিতীয় কথাটি হলো এই যে ঘটনাটা আসলে আমরা মিলিটারি ডিপার্টমেন্ট বা ডিফেন্সের এরিয়াতে, ডিফেন্স এরিয়াতে যে স্ট্র্যাটেজিক এই পয়েন্ট গুলা বা স্ট্র্যাটেজিক লোকেশন যদি আমরা বলি, রাষ্ট্রীয় কিছু গোপন নথি বা তথ্য এই ডিফেন্স গুলাতে, এই ডিপার্টমেন্ট বলি বা ডিফারেন্ট অর্গানাইজেশন বলি থাকে। তো আমরা ওই ইনভেস্টিগেশনে কনসেন্ট্রেশন দেওয়ার চেয়ে আমরা যেটা আদিলের কথা বললাম, আমরা ডক্টর আদিল যে কথা বললো এবং আমাদের এয়ার কমোডার শাহী আলম যে কথাটি বলেছে, যে এই জিনিসগুলোকে আমরা শুধুমাত্র রিভাইভ করতে পারি। আর এমন একটা এখানে কি বলবো, এটাকে পানিশমেন্টের একটা ব্যবস্থা হোক কাদের, যারা ভায়োলেটার। আমি আদিলের কথাটাই শুধু ধরে বললাম যে একটা প্রতিষ্ঠানে একটা এক্সিট গেট থাকবে না, প্রতিষ্ঠান হয়ে যাবে যেখানে 100, 200, 500, 1000, 2000 ছাত্র বা মানুষ একটা বিল্ডিং এ বসবাস করবে। আমরা যেখানে দেখছি, আজ বিদেশে আমি আবুধাবিতে আছি, আমি 34 ইয়ার্স, আমি এখানে যেখানে প্রতিষ্ঠানে ঢুকলে আমি দেখি যে প্যারালালি তাদের এই গেট গুলো আছে, এইরকম আপনার গেট আছে, যেদিকে ঢুকবে উল্টা দিক দিয়ে বের হওয়ার আবার একটা গেট থাকে। তো এই জিনিসগুলো আমি মনে হয় ইমপ্লিমেন্ট করে যথেষ্ট পানিশমেন্টের আওতায়, বড় পানিশমেন্ট আওতায় এবং একটা পেনাল্টির আওতায় আনা বলার দরকার বলে আছি। আমি শাহী আলম সহ সকল আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন আর কোনো কিছু করার নাই।
জি, ধন্যবাদ আমজাদ ভাই। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমি আর একটা কোশ্চিন হয়তো নিতে পারবো, খুব বেশি নিতে পারবো না। তারপরে আমরা আমি একটা কথা বলছিলাম ভাই, অ্যালাউ যদি করতেন আর কি। কে রুথিন? আমার একটা জি 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 আমার একটাই কথা, সেটা হচ্ছে যে বিভিন্ন এরকম ফ্লাইট যখন ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় তখন একটা ওই ব্ল্যাক বক্সের কথা আমরা শুনেছি। তো এখানে কি ব্ল্যাক বক্স পাওয়া যায় না, যে কি ঘটনাটা সেখানে ঘটেছিল? আপনার কোশ্চেনটা বুঝতে পারছি, আমরা এটা শুনবো, এটার অ্যান্সার। ভেরি কুইকলি সায়েম আহমেদ ভাই, আপনি যদি আপনার কোনো আমি খুবই সংক্ষেপে খুবই নরমাল ভাবে আমি বলবো, আমাদের এই মিটিং এ দেখি আমি যে ম্যাক্সিমাম মানে দেশের বাইরে থেকে ওনারা অ্যাটেন্ড করেন এবং সব বড় বড় পজিশনে ওনারা আছেন। ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো আপনারা বলেন যে সবকিছু ঠিক হোক, নাহলে আমরা এভিডেন্স দেশে পাঠাবো না, কোনো বিচার নাই। একজন বিল্ডিং ভুল নকশায় করে দিল, ওইটা দিয়ে বিল্ডিং হলো, যখন লোক মারা গেল তখন দৌড়াদৌড়ি বাঁধলো, তখন খুঁজে বাড়ি করলো এটা ভুল ডিজাইন ছিল, এটা ওইটা ভুল ছিল, ওইটা ভুল ছিল। কেন? ওয়াই ওয়াই? আপনারা বলেন আমরা এভিডেন্স দেশে পাঠাবো না। ধন্যবাদ, আপনার পয়েন্টটা ক্লিয়ার। না, কথা হলো ইয়াসির ভাই, শাস্তি হইতে হবে যে ভুল আর্কিটেক্ট ডিজাইন করেছে, যে ভুল অ্যাপ্রুভাল দিয়েছে। আমার তো মনে হয় যে আগের গভর্নমেন্টের নামে কেস করে দেওয়া উচিত, যে তুমি কেন লোকজনকে প্রশ্রয় দিয়েছিলে যারা এইসব খালি চোখ বন্ধ করে সই দিয়ে দিছে। ওনাকে তো ওই ছাত্র মারার জন্য, জনতা মারার জন্য কেস হয়েছে না, এই কেসও দেওয়া উচিত। সাইম ভাই, এখানে গভর্নমেন্ট রিলেটেড কোনো কথাবার্তা আমরা না বলি। না না, কথা তো বলা উঠেছে, তো কথা আমরা না এখানে কথা উঠেছে, কথা উঠেছে এখানে। থ্যাংক ইউ, ধন্যবাদ সাইম ভাই। আমরা শাস্তি থাকা উচিত, আমাদের ইঞ্জিনিয়ারদের শাস্তি থাকা উচিত। Okay, let us go to the next question. Dr. Registrar, can I ask a very simple question? আমরা আসলে যে কোনো, আমার কাছে মনে হয় আমাকে পারমিশন দিতেই হবে, আমি একজন ডাক্তার এবং আমাদের বাচ্চা কাচ্চা, আমি বলবো যে এটা আমার নৈতিক দায়িত্ব এই কোশ্চেনটা করা। সেটা হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্টের পরে, যে কোনো কিছুর পরে আমরা আসলে অনেক কিছু করি, অনেক আলোচনা করি, অনেক কিছু করি। আলটিমেটলি দেখা যায় যে যখন সূর্য যেরকম অস্তিত্ব যায় সেরকম করে আসলে সবাই ভুলে যায় সব কথা। আমার এখানে কথা হচ্ছে, এখানে এক মানে এক্সপার্ট একটা প্যানেলকে নিয়ে আমরা বসেছি। আমার কথা একটাই শুধু যে আসলে আজকের এই প্যানেল থেকে হোয়াট কনক্রিট অ্যাকশন প্ল্যানস হ্যাভ বিন অ্যাডপ্টেড বাই দ্য এক্সপার্ট প্যানেল to prevent further mass casualties in density population or high risk zone near air traffic corridors. We should be made, আমি বলবো যে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা উচিত আজকের এই প্যানেল থেকে, এবং সেইটাই যেন কার্যকর করা হয়। এখানে অনেক বড় বড় মহারথীরা আছেন। আমি বলবো যে একজন শিশুর মা হিসাবে, একজন চিকিৎসক হিসাবে আমি চাইবো, আমি নিজেও বার্ন হয়েছিলাম, সো বার্নের যন্ত্রণাটা আমার কাছে অনেক বড়। সো আমি চাইবো যে আজকের এই এক্সপার্ট প্যানেলের কাছ থেকে যেন অবশ্যই একটা অ্যাকশন প্ল্যান আমরা অ্যাডপ্ট করতে পারি এবং এক্সপার্ট প্যানেলের মাধ্যমে সেইটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্স। অনেক অনেক ধন্যবাদ ডক্টর নীলুফার পারভীন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের যে কোশ্চেন গুলো এসেছে তার মধ্যে একটা কোশ্চেন ছিল যে আপনার বিশেষ করে ফ্লাইট রান করার সময় হ্যাকিং এর সম্ভাবনা আছে কিনা। সো আমি এখন একটু প্যানেল মেম্বারদের মধ্যে এই কোশ্চেনটার বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে, এবং প্যানেল মেম্বারদের মধ্যে ইয়ার কমোডার শাহে আলম, আপনাকে হ্যান্ড রেজ অবস্থায় দেখতে পাচ্ছি, আপনি কি আছেন? আছি, থ্যাংক ইউ। জি, আপনি এটার বিষয়ে কি কোনো মন্তব্য আছে আপনার? কোন প্রশ্নটা আবার একটু বলবেন, একটু প্রশ্নটা রিপিট করবেন। ছিল যে আপনার বিশেষ করে এই ধরনের সিস্টেম হ্যাকিং এর কোনো সম্ভাবনা আছে কিনা, ধরেন ইন্টেনশনাল কেউ যদি এই ধরনের একটা প্রবলেম করতে চায়, এটা কি পসিবল কিনা? সব হয়তো হ্যাকিং করা যায়, যেগুলো ইলেকট্রনিক জ্যামিং করা যায়, কিন্তু যেগুলো মেকানিক্যাল কন্ট্রোল, যে আপনার এখানে যে আপনার কন্ট্রোল যেটা থাকে, আপনার ল্যান্ডিং গিয়ার, তারপরে আপনার কন্ট্রোল সিস্টেম, এগুলো বেসিক্যালি হাইড্রোলিক থাকে এবং এগুলো মেকানিক্যাল। এখানে হ্যাকিং এর কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো আপনার ইলেকট্রনিক্যালি চলে সেখানেই করা যেতে পারে।
অটো পাইলট সিস্টেম আছে এই ধরনের বিষয়? there are so many those are আপনার মেকানিক্যাল সিস্টেম, সেখানে এটা আপনাকে হ্যাকিং করা ডিফিকাল্ট হয় না। যেগুলো আপনার ফ্রিকোয়েন্সিতে চলবে সেটাকে কাউন্টার ফ্রিকোয়েন্সি দিয়ে এটাকে করা যেতে পারে দূরবর্তী স্থান থেকে, সেটা একটা। আর সাপোর্টেস তো ভিন্ন জিনিস। তো সাপোর্টেস করতে চাইলে সেটা অন গ্রাউন্ডে করে দিতে পারলে, কোন নাট লুজ করে দিল, ওভার দ্য ভাইব্রেশন এটা খুলে গেল, হাইড্রোলিক ফ্লুইড ডিপ্লিট হয়ে চলে গেল, কন্ট্রোল জ্যাম হয়ে গেল, সেটা একটা ভিন্ন জিনিস হতে পারে। এটা কিন্তু হয়। আর অনেক সময় ভাইব্রেশনে আপনার আস্তে আস্তে নাট খুলে গেল, হাইড্রোলিক ফ্লুইড যেটা থাকে এটা ড্রেন আউট হয়ে যায়, তখন প্রেশারটা ফল করে যায়, যেটা আপনার এত হাই স্পিডে তো আপনার মেকানিক্যালি চলে না, হাইড্রোলিক্যালি চলতে হয়, তখন দেখা যায় এটাকে জ্যাম হয়ে যায়। বড় বড় সিভিল প্লেনে আপনার একটা সিস্টেমের ব্যাকআপ থাকে, অন্য একটা ব্যাকআপ থাকে, ইলেকট্রিক্যাল ব্যাকআপ থাকে, বাট ফাইটার প্লেন ইজ হ্যাভিং এ সেকেন্ড ব্যাকআপ থাকে। তো এই ব্যাকআপটা আবার ইলেকট্রিক্যাল থাকতে পারে, যেটা আমি নিজেও ফ্লাই করেছি, এরকম আমাদের হয়। তো দ্যাট ইজ ভেরি, এটা এই ক্ষেত্রে এটা মনে হয় খুব একটা কাজ করেনি। That's a different question. We'll find it out once the investigation is over. But all over the world, আপনার সিভিল এবং মিলিটারি ফ্লাইং এর যে এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন হয়, এটা একটা বেসিক পার্থক্য আছে। আমি আপনারা জানি না, হয়তো জানেন কিনা, আমরা সিভিলে কিন্তু কাউকে সংক্ষেপে বলেন, আমরা তো শেষে চলে আসছি, যে আসলে আমাদের এই আলোচনা থেকে কি রিকমেন্ডেশনটা আসতে পারে যেটা আপনার বিশেষ করে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে হেল্প করবে ভবিষ্যতে? এটা আমাদের দেখতে হবে যে আমরা সবাই যেন যার যার যে এসওপি আছে সেটা ফলো করি। যেটা ল্যান্ড ওনার আছে, ল্যান্ড ডিস্ট্রিবিউশন হোক না কেন, আমাদের একটা এয়ারফিল্ডের লেআউট থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে, ক্লিয়ারেন্স থাকে, এগুলোকে যেন মেনটেন করা হয়। আমরা এরকম একটা হাইট জোনে যেটা হসপিটাল তৈরি না করি, একটা স্কুল তৈরি না করি, যেখানে আপনার ক্যাজুয়ালিটি বেশি হতে পারে এবং সাউন্ড পলিউশন হতে পারে। ফ্লাইট পাতে সাউন্ড পলিউশন হবেই, দেখবেন। কিন্তু আপনি যদি দেখুন যান, প্রতিটা ধাপে ধাপে কিন্তু দেওয়া আছে, সেগুলোকে মেনটেন করতে হবে। সেটা আমরা না করলে কিন্তু আমাদের দেশে আসলে ফ্লাইংটা, আমরা একটা খুব একটা ধনী দেশ না যে আমরা 10টা এয়ারফিল্ড করতে পারবো, আমাদেরকে 1+1=3 করতে হবে। এটা হলো সিনার্জি করতে হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে, আমাদের আরো অনেক প্রশ্ন ছিল অনেকের, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আসলে সবার কথা শুনতে পাচ্ছি না। সো আমি এখন একেবারে শেষ প্রান্তে আমাদের আরেকজন প্যানেল মেম্বার এয়ার কমান্ডার শফিকুল আলম হ্যান্ড রেজ করেছেন। আপনি যদি আমাদেরকে একটা দিক নির্দেশনা বা একটু বলেন যে আসলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না হয়, এই জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সংক্ষেপে। আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এক মিনিটের মধ্যে ওখানে একটা কোশ্চেন ছিল ব্ল্যাক বক্স সম্পর্কে, যদি এই বিষয়ে কিছু একটু আমি বলছি। ইনফ্যাক্ট আলোকপাত করতেন। ইনফ্যাক্ট এইসব ফাইটার এয়ারক্রাফটে বা মিলিটারি এয়ারক্রাফটে এফডিআর বলতে একটা ইকুইপমেন্ট থাকে, এটাকে বলে ফ্লাইট ডাটা রেকর্ডার। এটা সব এয়ারক্রাফটেই থাকে এবং সেটাকে ইনভেস্টিগেশনের সময় সেটাকে ইউজ করা হয়। এটা ব্ল্যাক বক্স নামে থাকে না, বাট এফডিআর নামে থাকে, and it records certain essential informations যেটাকে ইনভেস্টিগেশনের সময় কনসিডার করা হবে। আমি মেইন জিনিসটা বলতে চাচ্ছি যে সিভিল এভিয়েশন রুলস রেগুলেশনের ব্যাপারে কমপ্লায়েন্স এবং রেগুলেশনস আর সেট, বাট মেইন প্রবলেম হলো এনফোর্সমেন্ট। রাইট। আপনি দেখেন, এই যে আমরা বলছি যে হাইট রেস্ট্রিকশন, লিমিটেশনস অথবা ইনভেস্টিগেশন যেটাই হচ্ছে, এভরিথিং ইজ সো নাইসলি লেড ডাউন বাই আইকাও। ওইটার বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। স্কোপ গেলে ইউ উইল বি পেনালাইজ অর পেনাল্টি। বাট এই রুলস রেগুলেশন যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, আমাদের নিজেদের সিভিল এভিয়েশন বলি বা ন্যাশনাল রুলস রেগুলেশনের মধ্যে এনে যখন আমরা এনফোর্সমেন্ট করতে যাই, তখন এনফোর্সমেন্টে আমাদের ঘাটতি দেখা দিচ্ছে। সো আমার সাজেশন হবে যে যেই রুলস রেগুলেশনগুলি আমাদের কমপ্লায়েন্স করার জন্য আছে, সেগুলিকে আমাদেরকে স্ট্রিক্টলি কমপ্লাই করতে হবে, এনফোর্স করতে হবে। তাইলে হয়তো আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা বেশ কিছু রিকমেন্ডেশন এবং মানে আপনার যে রিকমেন্ডেশনের পাশাপাশি আরো বেশ কিছু কথা উঠে আসছে এখানে, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড আমাদের আসলে যতটুকু বা যে মানের, সেটাই হয়তো ঘাটতি আছে। আমাদের যে ঝুঁকি ব্যবস্থাপনা, সেটা আসলে কতটুকু ইমপ্লিমেন্ট করা হয়, মেইনটেনেন্সের দুর্বলতা আছে বলেই মনে হচ্ছে যে জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার। প্লাস যে আপনার রুলস রেগুলেশন, আমাদের আলোচনায় আসছে যে রুলস রেগুলেশন আসলে আমাদের
দুর্বলতা নাই, আমাদের রুলস রেগুলেশন আছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স মেনটেন করতে হয়। বাট সেখানে আমাদের যে অথরিটি আছে তারা এনফোর্সমেন্ট কতটুকু করতে পারতেছে সেটাই হচ্ছে প্রশ্ন, যে এনফোর্সমেন্ট আসলে দরকার। তো আমরা আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে, আমরা আর প্রশ্ন নিতে পারছি না আজকে, কারণ এখন 11:13 বাজে। আমি আমাদের আজকের সেশন চেয়ার ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার প্রিন্স, আমাদের আজকে যে অর্গানাইজার বি ওয়ার্ল্ড জিসিসি চ্যাপ্টারের প্রেসিডেন্ট, আমি একটু অনুরোধ করব আজকের সেশন চেয়ারম্যানকে কনক্লুডিং রিমার্কস দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর আরাফাত। আমি সর্বপ্রথমে মাইলস্টোন স্কুলের যেসব অমূল্য জীবন ঝরে গেছে, এই অকালে ঝরে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের যে পরিবারের প্রতি আমি গভীর শোক এবং সমবেদনা, শুধু আমি না, বি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছি। ইতিমধ্যে আমরা শোকবার্তা আমাদের গ্রুপে আমরা অ্যানাউন্স করেছি। আজকে একটা অন্য প্রোগ্রাম ছিল, আজকে এআই এর উপর একটা সেশন ছিল। আমরা কিন্তু এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছি, এটা ক্রাইসিস মোমেন্ট, যার পরে আজকের আমাদের শিডিউল যে প্রোগ্রাম ছিল এআই রিলেটেড, সেটাকে আমরা রিশিডিউল করে আমরা এই বিষয়টাকে, এভিয়েশন সেফটি বিষয়টাকে আমরা সামনে নিয়ে এসেছি। আজকের খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। আলোচকবৃন্দ এয়ার কমোডর শফিকুল আলম, এয়ার কমোডর শাহে আলম, নওশাদ আলী আমাদের এভিয়েশন এক্সপার্ট, এবং সর্বশেষ প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনার প্রাণবন্ত আলোচনা আমরা সবাই উপকৃত হয়েছি এবং আমরা সবাই এবং খুব মন দিয়ে শুনেছি এবং জেনেছি। এবং এখানে যে সব আলোচনা হয়েছে, একটি বিষয় আমি বলবো, এবং আমার মনে হয় যে অনেক কোশ্চেনের উত্তর আমরা এখানে পেয়ে গেছি। এই ঘটনা ঘটার পরে আমাদের মধ্যে কিন্তু অনেক এরকম জল্পনা কল্পনা, এগুলো এরকম কল্পনার ফানুস উঠছিল, তার অনেকটা প্রশমিত হয়েছে আজকের এই সেশনের মাধ্যমে। আমরা এই জন্য কৃতজ্ঞ আজকের বিদগ্ধ আলোচক বৃন্দদের প্রতি, এবং খুব শর্ট নোটিশে আমরা এই আয়োজনটি করেছি এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আমরা বি ওয়ার্ল্ডের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও যেহেতু একজন প্রকৌশলী, আমি সেফটির উপরে কাজ করি, সেফটি চর্চা করি। আমারও অনেক কোশ্চেন এখানে ছিল, আমার অনেক কোশ্চেনের কিন্তু উত্তর আমি নিজেও পেয়ে গেছি। একটা বিষয় যেটা সেফটিতে আমরা যেটা মানি, সেটা হলো রিস্ক ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অ্যান্ড সিভিয়ারিটি। আমাদের কিন্তু দিন দিন রিস্ক ফ্যাক্টর ম্যাট্রিক্স যদি দেখি, আমাদের কিন্তু রিস্ক ম্যাট্রিক্সের রিস্ক ফ্যাক্টর কিন্তু বাড়ছে। কেন বাড়ছে? ওই যেটা ডক্টর আদিল বললেন যে আমাদের কিন্তু আনপ্ল্যান্ড সিটি এক্সপানশন হচ্ছে। যখন আনপ্ল্যান্ড হবে তখন কিন্তু আপনার প্রবাবিলিটি বেড়ে গেল, সিভিয়ারিটিও বেড়ে গেল। তার মানে আমাদের কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক দিন দিন বাড়ছে। এই জন্য যারা আমরা অপারেশনে বা অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আজকে দেখেছেন নামবিও বলে একটা প্রতিষ্ঠান আছে, নামবিওর একটা যে সেফটি ইন্ডেক্স তারা কিন্তু ঘোষণা করেছে। নামবিও সেফটি ইন্ডেক্সে কিন্তু বাংলাদেশ 126তম। আরেকটু আগে আমাদের শ্রদ্ধেয় অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বলে গেলেন আবুধাবি সিটি কিন্তু নামবিও সেফটি ইন্ডেক্সে 1 নম্বরে আছে। আমি যেখানে বর্তমানে বসে কথা বলছি আবুধাবি থেকেই কথা বলছি। আবুধাবি সিটি কিন্তু নামবিও সেফটি ইন্ডেক্সে নাম্বার 1, আর আমরা সেখানে কিন্তু নামবিও সেফটি ইন্ডেক্সে 126তম অবস্থানে আছি। তাহলে বোঝেন আমাদের দুরবস্থা কোথায়। আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে। সেটা হলো ডক্টর নিরুফা যেটা বললেন যে অ্যাকশন প্ল্যান, অবশ্যই আমাদের এখান থেকে একটা রিকমেন্ডেশন, অ্যাকশন প্ল্যান তো আমরা করতে পারবো না এখান থেকে, আমরা একটা রিকমেন্ডেশন
সামারি আমরা করতে পারি। সেই রিকমেন্ডেশনটা আজকে যারা এখানে এক্সপার্ট ছিলেন তাদের সাথে আলোচনা করে, আর আপনারা যেসব প্রশ্ন করেছেন তার ভিত্তিতে আমরা একটা রিকমেন্ডেশন তৈরি করবে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দিব। আমার সর্বশেষ কথা হলো, একটা কথা আমি বলে আমি শেষ করব, সেটা হলো মনে রাখতে হবে একটা প্রতিষ্ঠানে, একটা সংস্থায় কিন্তু 5% লোক থাকে কিন্তু আউট পারফর্মার, আর 5% লোক থাকে কিন্তু খুবই ক্ষতিকর, যারা ওই কোম্পানিকে মানে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটা কোম্পানিকে আপনার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ওই 5%, আর 5% থাকে কিন্তু আউট পারফর্মার। আমাদের ওই 5% আউট পারফর্মারকে খুঁজে বের করতে হবে, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আর যারা 5% সর্বনিচে আছে, যারা একটা কোম্পানিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, তাদেরকেও খুঁজে বের করতে হবে। এবং তাদেরকে আপনি রিহ্যাবে পাঠাবেন না ডিসমিস করবেন, এটা কোম্পানির ব্যাপার। সেটা কিভাবে করবেন? ইউ ক্যান ডু ইট থ্রু কেপিআই। আপনি কেপিআই এমন একটা স্কেল, এটা পারফরমেন্স স্কেল, এই স্কেল দিয়ে আপনি পারফরমেন্স মেজার করবেন যে আপনার 5% আউট পারফর্মার কারা, আর 5% যারা লোয়েস্ট পারফর্মার, যারা একটা কোম্পানিটা সংস্থাকে ধ্বংস করার জন্য যথেষ্ট, তারা কারা। এটা খুঁজে বের করতে গেলে ইউ হ্যাভ টু ইউজ দ্য টুল, কেপিআই টুল। আমাদের বাংলাদেশে ওই যে কথা হচ্ছে, এনফোর্সমেন্ট যদি আপনি ইনশিওর করতে চান, আপনি কেপিআই ছাড়া করতে পারবেন না। কেপিআই শুড বি ইমপ্লিমেন্টেড, এনফোর্সড এভরিহোয়ার, সেটা রিগার্ডলেস ডিফেন্স এবং সিভিল, এভরিহোয়ার অ্যাক্রস দ্য বোর্ড উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য কেপিআই। আপনি যদি কেপিআই ইমপ্লিমেন্ট করতে না পারেন, আপনি যদি পারফরমেন্স মেজার করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এনফোর্সমেন্ট ইনশিওর করতে পারবেন না। আমি একটা বড় কোম্পানিতে জব করেছি, অ্যাডনক আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি, তারা কেপিআই ছাড়া কোনো কথাই বলবে না আর কি। আপনার অবজেক্টিভ গোল সেট করে দেওয়া থাকবে। একটু প্যানেল চেয়ারম্যানকে হেল্প করতে চাই। কেপিআই বাংলাদেশে মিনিং করছে কি বলা হয় এটাকে? কি পয়েন্ট ইনস্টলেশন। না, কি পয়েন্ট ইনস্টলেশন, এটা বলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা এখানে যারা ওভারসিজে আছি তারা দেখি কি পারফরম্যান্স ইন্ডেক্স, আমরা এটাকে বলে থাকি। এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। আমরা বাংলাদেশে কেপিআই কিন্তু কি পয়েন্ট বলি, কিন্তু আমরা কিন্তু বাইরে যারা জব করি মোটামুটি এই শব্দের সাথে ইউরোপিয়ান ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করা হয়, যে কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটা যদি আপনি চালু করতে না পারেন, এটার মাধ্যমে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন যে আপনার আউট পারফর্মার কারা আর আপনাদের লোয়েস্ট বিলো পারফর্মার কারা, যারা সবকিছু ক্ষতির জন্য দায়ী, এবং যারা মিডল পারফর্মার, এগুলোর কেপিআই এর মাধ্যমে কিন্তু আপনার প্রমোশন হবে। কেপিআই ইনশিওর করবে আপনি ইনক্রিমেন্ট পাবেন কি পাবেন না, কেপিআই ইনশিওর করবে আপনি প্রমোশন পাবেন কি পাবেন না। এই বিষয়টা সর্বস্তরে বাংলাদেশের চালু করার জন্য আমি আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে যারা আলোচনায় অংশগ্রহণ করলেন তাদেরকে প্রতি বিশেষ কৃতজ্ঞতা। অবশ্যই আবারও আমরা রিপিট করছি, আমরা রিকমেন্ডেশন একটা আউটলাইন করে সেটা আমরা যথাস্থানে সঠিক স্থানে আমরা সেটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সর্বশেষ ডক্টর আরাফাতকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মডারেশন করার জন্য। আমরা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আরো একটি সেশন করব, এই আশা ব্যক্ত করে আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ আপনাদের আজকের এই প্রোগ্রাম করার জন্য। ভবিষ্যতে আবার দেখা। আপনাদের ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।